আব্বু আম্মু, না তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। সাথে সাথেই ঘুমটা ভেঙে যায়। চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তানভীরের। কি হলো ভাইয়া, তুই কাঁদছিস কেন? তুই আবার স্বপ্ন দেখেছিস? না রে বোন, কিছু হয়নি। চোখের জল মুছতে মুছতে বলল নীলাশা। তাহলে তোর চোখে জল কেন? ঘুম থেকে উঠে চোখটা জ্বালা করছে, রাতে ঘুমায়নি তো, তাই চোখে হাত দিতেই চোখ থেকে জল পড়ছে। আপনার হয়তো কিছু বুঝতে পারছে না, দাঁড়ান সব বলছি। এতক্ষণ যাদের কথা শুনলেন তার হলো আজকের আমাদের গল্পের নায়ক তানভীর রহমান ও তার বোন নীলাশা রহমান। চলুন গল্পটা শুরু করা যাক। ও, তাহলে ঠিক আছে। ভাইয়া, তোর না আজকে ইন্টারভিউ আছে, কখন যাবি? ঘড়ির দিকে তাকিয়ে তানভীর দেখে 9টা 30 বেজে গেছে। বোন, তুই আমাকে আগে উঠাবি না? 10টা 30 থেকে ইন্টারভিউ আছে। ভাইয়া, আমার টিউশন ছিল, তাই তুলতে পারিনি। আমি টিউশন থেকে তোমার কাছে আসছিলাম তোমাকে দেখতে, গিয়ে দেখি তুমি উঠে পড়ছো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই নাস্তা রেডি কর। ঠিক আছে ভাইয়া। আপনাদের তো কিছু বলাই হয়নি, তাদের আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তারা দুই ভাই বোন এই বাড়িটায় থাকে। তাদের আব্বু আম্মুর শেষ স্মৃতি এই বাড়িটা। রেডি হয়ে নিচে আসে, তারা দুই ভাই বোন একসাথে নাস্তা করে নেয়। বোন, তুই আজকে কলেজ যাবি না? না রে ভাইয়া, আজ কলেজ ছুটি, তাই আমি বাড়িতেই থাকবো। বেশ, তাহলে তুই থাক, আমি যাই। আজকে তানভীরের ইন্টারভিউ আরএস কোম্পানিতে। ইন্টারভিউ শুরু হবে 10টা 30 থেকে। তাদের বাড়ি থেকে অফিস 20 মিনিটের রাস্তা। বাইরে এসে একটা রিক্সা ধরে কিছুক্ষণ পর অফিসে চলে আসে। তার নাম প্রায় 14 নম্বরে এসেছে। একে একে সবাইকে ডাকা হলো। প্রায় শেষের দিকে তানভীরকে ডাকা হলো। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন, বসুন। দেখি আপনার ফাইলটা দেখি। এই নিন স্যার। মিস্টার তানভীর সাহেব, আপনার রেজাল্ট তো খুব ভালো। তাহলে আমাদের কোম্পানিতে কেন ইন্টারভিউ দিতে এলেন? স্যার দেখুন, বর্তমানে কেউ ঘুষ ছাড়া চাকরি দেয় না। শুধুমাত্র আপনাদের কোম্পানি ঘুষ ছাড়া চাকরি দেয় এবং মানুষের যোগ্যতা দেখে তাকে চাকরি দেয়। আপনি ঠিক বলেছেন। আমরা শুধু মানুষের যোগ্যতা দেখি, ঘুষ নিয়ে কাউকে চাকরি দিই না। ঠিক আছে তানভীর সাহেব, আপনি বাইরে অপেক্ষা করুন, 1 ঘন্টা বাদে নাম বলা হবে। জি স্যার। বসের রুম থেকে বাইরে এসে বেঞ্চে বসে থাকে তানভীর। এইভাবে 1 ঘন্টা বসে থাকতে থাকতে পার হয়ে যায়। এইখানে তানভীর রহমান কি আছেন? এই যে আমি। আপনাকে স্যার ডাকছে, আসুন। স্যার, আসতে পারি? আরে আসুন আসুন তানভীর সাহেব, বসুন বসুন, আপনার চাকরিটা হয়ে গেছে। কথাটা শোনার পর তানভীরের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আরে আরে, আপনি কাঁদছেন কেন? স্যার, চাকরি পাওয়ার আনন্দে চোখ দিয়ে জল পড়ছে। ধন্যবাদ স্যার। আর এটা তো আমার কর্তব্য। আপনি সততার সাথে কাজ করবেন, তাহলেই হবে। আর হ্যাঁ, কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। ঠিক আছে স্যার। তার এত আনন্দ হওয়ার কারণ হলো তার আব্বা মা মারা যাওয়ার পর থেকে তাদের জীবনে অন্ধকার নেমে আসে। তানভীর সেখানকার দোকানে দোকানে কাজ করে তার বোনের দেখাশোনা করত। এভাবে সে তার লেখাপড়া শেষ করে। অনেক কষ্টের পর সে এই চাকরিটা পেয়েছে, তাই তার এত আনন্দ। তারপর তানভীর অফিস থেকে বেরিয়ে 1 কেজি মিষ্টি কিনে আনে মিষ্টির দোকান থেকে। সে একটা রিক্সা নিয়ে বাসে চলে আসে। বাসে এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই বোন দরজা খুলে দেয়। দরজা খুলে সে দেখে তার ভাইয়ের হাতে মিষ্টির প্যাকেট। কি রে ভাইয়া, তোকে এত খুশি খুশি লাগছে কেন? তানভীর বোনের হাতে মিষ্টি প্যাকেট দিয়ে বলে। বোন, আমার চাকরিটা হয়ে গেছে, কাল থেকে অফিস যেতে বলেছে। ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে বোন কেঁদে ফেলে। বোনের চোখের জল মুছে দিয়ে তানভীর বলে। এই বোন, তুই কাঁদছিস কেন? দেখ, আজ থেকে আর কষ্ট করতে হবে না আমাদের। দেখি হা কর তো। বোন হা করার সাথে সাথে একটা মিষ্টি মুখে দিয়ে দেয়। এইবার হাস তো, একদম কাঁদবি না কি? নে, হা কর ভাইয়া, তুইও একটা মিষ্টি খা। তারপর তারা দুজনে মিষ্টি খেয়ে দুই ভাই বোন দুপুরের খাবার খেয়ে নেয় এবং যে যার মতো রুমে চলে যায়। তানভীর এসে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঘুম থেকে উঠে তানভীর আগে আসরের নামাজ পড়ে নেয়। তারপর বোনকে ডাকতে যায়। রুমে গিয়ে দেখে তার বোন ঘরে নেই। তারপর সে ছাদে এসে দেখে তার বোন ছাদে দোলনায় বসে বসে কার সাথে কথা বলছে। রে বোন, কার সাথে কথা বলছিস? আরে ভাইয়া, ও আমার ফ্রেন্ড ডিমির সাথে কথা বলছি। এইখানে এসো ভাইয়া, বসো। ও ঠিক আছে।
তারপর সারা বিকেল তারা দুই ভাই বোন বসে গল্প করে পার করে সন্ধ্যাবেলা দুইজনে ছাদ থেকে নিচে নেমে মাগরিবের নামাজ পড়ে নেয়। নীলাশা, নীলাশা, কোথায় গেলি? জি ভাইয়া বলো। আমি একটু বাইরের দিকে যাচ্ছি, তুই ঘরে থাকবি, কোথাও বেরোবি না, ঠিক আছে? আমি কিছুক্ষণ পর চলে আসবো। ঠিক আছে ভাইয়া। তারপর তানভীর বাড়ি থেকে বেরিয়ে যায়। আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, তাই আজ অনেকদিন বাদে হারামিগুলোর সাথে আড্ডা দেবে সে। পকেট থেকে ফোন বাইর করে সাব্বিরকে কল করে। হ্যালো সাব্বির। হ্যাঁ বল, হঠাৎ কি মনে করে? আরে বেটা, লালটু মামার চায়ের দোকানে আয়, সাথে নিলয়কে নিয়ে আসবে, আর জমিয়ে আড্ডা দেবো। ঠিক আছে, তুই দাঁড়া, আমরা আসছি। কিছুক্ষণ বসে থাকার পর কিরে মামা, আমাদের তো ভুলেই গেছিস, তো হঠাৎ এত জরুরি তলব কেন মামা? আরে বস, বস বলছি, আমার আজকে চাকরিটা হয়ে গেছে। কি বলছিস বাবা? তাহলে তো ট্রিট দিতেই হবে। কিন্তু দোস্ত, আমি তো কিছু নিয়ে আসিনি। না রে দোস্ত, এসব চলবে না, আজ ট্রিট দিতেই হবে। সে মনে মনে ভাবে হারামিগুলোকে এখন ট্রিট দিতে হবে, না হলে তারা বাড়ি যেতে দেবে না আজকে। আচ্ছা ঠিক আছে, বল কি খাবি? তারপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে এসে রাতে খাবারটা সেইখানেই খেয়ে নেয়। তারপর অনেক গল্প আড্ডা দিয়ে রাত 10টা 30-এ তানভীর বাড়িতে আসে। এসে দরজায় কলিং বেল বাজে। কিছুক্ষণ পর তার বোন দরজা খুলে দেয়। বাড়ির ভিতরে ঢুকেই তার বোনের হাতে খাবারের প্যাকেটটা দেয়। তানভীর রাস্তায় আসার সময় তার বোনকে বলে সে রাতের খাবার নিয়ে যাবে। বোন, তুই খাবার খেয়ে শুয়ে পড়বি, আমি ঘুমাতে যাচ্ছি। তুই আমাকে কাল সকালে ডেকে দিবি, কারণ কাল থেকে আমার অফিস। ভাইয়া। পরদিন সকালে তার বোন তাকে ডেকে দেয়। তানভীর উঠে পড়ে তাড়াতাড়ি। আজ তার অফিসের প্রথম দিন, তাই প্রথম দিন যদি লেট হয় তাহলে কি আর চলবে। তাই রেডি হয়ে নিচে এসে দেখে তার বোন নাস্তা নিয়ে বসে আছে। তারপর তারা দুজনে একসাথে নাস্তা করে নেয়। তানভীর অফিসের জন্য বেরিয়ে যায়। তার বোন কলেজে চলে যায়। তানভীর একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসে। অফিসে সে পিয়ন তাকে বসের কেবিনে নিয়ে যায়। বস একজন কর্মচারীকে ডেকে পাঠান। তারপর 19 থেকে 30 বছর বয়সী একটা ছেলে আসে। তার নাম রাজ মাহমুদ। রাজ, ইনি হলেন আমাদের কোম্পানির নতুন মেম্বার। তানভীরকে দেখিয়ে বলল, ইনি হলেন তানভীর রহমান, আর ইনি হলো রাজ মাহমুদ, আমাদের কোম্পানির ম্যানেজার। তারা দুজন একে অপরের সঙ্গে কথোপকথন করে। রাজ, তুমি তানভীরকে একটু কাজগুলো বুঝিয়ে দাও। ওকে স্যার। রাজ তাকে একটি কেবিন দেখিয়ে দেয় এবং রাজ তানভীরকে সব কাজ বুঝিয়ে দেয়। আজকে প্রথম দিন বলে তানভীরের সেই রকম কাজ নেই। সে টুকটাক কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে যায়। তারপর লাঞ্চ করতে যাওয়ার সময় হঠাৎ কেউ পিছন থেকে বলে, হাই, আমি নীল, আপনি? তানভীর পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে তানভীরকে বলল। তখন তানভীর বলল, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। হাই, আমি তানভীর। চলুন তাহলে লাঞ্চ করা যাক। ক্যান্টিনে চলুন, আরো কলিগ রয়েছে। জি চলুন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কেন নয়। তাহলে আজ থেকে আমরা বন্ধু। তাহলে চল ক্যান্টিনে। চল তাহলে। তারপর ক্যান্টিনে এসে নীল সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই লাঞ্চ শেষ করে সবাই আবার যে যার কাজে বসে পড়ে। এভাবে দেখতে দেখতে অফিস শেষ হয়ে যায়। তারপর তানভীর বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার বোন কলেজ থেকে চলে এসেছে। কি রে ভাইয়া, কেমন কাটলো অফিসে প্রথম দিন? রে বোন, খুব ভালো কাটলো। আমাদের অফিসের বস এবং কলিগরা খুব ভালো রে। আমার সাথে বেশ কয়েকজনের বন্ধুত্ব হয়েছে। তাহলে তো খুব ভালো। আচ্ছা ভাইয়া, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তানভীর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। তারপর সে তার রুমে চলে যায়। রুমে গিয়ে বিছানায় শুতে না শুতেই সারাদিনের ক্লান্তি এসে তাকে ধরে। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। রাতের দিকে ঘুম থেকে উঠে সে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে সে আর তার বোন রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে তানভীর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। এইভাবে তার অফিস চলতে থাকে। ধীরে ধীরে তানভীরের প্রমোশন হয়। খুব তাড়াতাড়ি তানভীর বসের বিশ্বস্ত একজন হয়ে ওঠে। হঠাৎ একদিন কাজ করছে তানভীর, তখনই পিয়ন এসে বলে যায় বস তার কেবিনে ডাকছে। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো তানভীর। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ তানভীর, বসো এইখানে। আর আমার কথাটা ভালো করে শোনো। জি স্যার। আমি অফিস থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি। কেন স্যার? কারণ আমার মেয়ে কাল লন্ডন থেকে পড়াশোনা করে ফিরেছে। আমার তো বয়স কম হলো না, তাই ভাবছি মেয়েটাকে অফিসের বস করে দেব, দিয়ে আমি একটু অবসর নেব। তাই বলছি আমার মেয়েটিকে একটু দেখে রাখো। এটা তোমাকে বলার কারণ হলো তোমাকে আমি খুব বিশ্বাস করি, তাই আশা করব তুমি আমার বিশ্বাস রাখবে এবং তোমার ম্যামকে সব কিছু বুঝিয়ে দেবে।
জি স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি সবকিছু ভালো করে বুঝিয়ে দিব। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, তাহলে হবে। স্যার, তাহলে আমি কেবিনে যাই। ঠিক আছে, তুমি যাও। তানভীর বসের কেবিন থেকে আসার কিছুক্ষণ পর অফিসের বস সবাইকে এক জায়গায় করে বলেন তিনি রিটায়ারমেন্ট নেবেন। স্যারের মেয়ে তাদের নতুন বস, সোমবার তিনি জয়েন করবেন। এটা বলে তিনি চলে গেলেন। সেদিনের মতো অফিস শেষ করে তানভীর বাসায় চলে আসে। এভাবে অফিস বাসা করতে করতে সোমবার চলে আসে। আজ তাদের নতুন বস অফিসে জয়েন করবে, তাই তানভীর তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে আসে। তানভীর নীলের পাশে গিয়ে দাঁড়ালো। কিরে, তোর না আরো আগে আসার কথা অফিসে? আর বলিস না, রিক্সা পাচ্ছিলাম না। দুজনে কথা বলার মাঝে গাড়ির হর্ন বেজে ওঠে। গাড়ির গেট খুলে একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি একটি ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, সাথে তার ম্যাচিং চুড়ি, ম্যাচিং ব্লাউজ। হঠাৎ মেয়েটির দিকে চোখ যেতে তানভীরের চোখ কপালে উঠে যায়। আরে, এ তো তানিয়া। ও এখানে কি করছে? তার মানে তানিয়া বসের মেয়ে? তারপর তানিয়াকে সবাই ফুল, গিফট প্রভৃতি দিয়ে সম্মানিত করে। তানভীর সাহেব, আপনাকে বসের কেবিনে ম্যাডাম ডাকছেন। প্রথমে তানভীর বসের কেবিনে যেতে ভয় পেল, কিন্তু পরে কি মনে করে বসের কেবিনে গেল। ম্যাডাম, মে আই কামিং? ইয়েস, কামিং। তানিয়া তখনও লোকটিকে ভালো করে দেখেনি। তার আব্বু বলেছে এনে নাকি তাকে সব বুঝিয়ে দেবে। তানিয়া তখন বলল, কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি ম্যাডাম। তানিয়ার কেন যেন গলাটা খুব চেনা চেনা মনে হলো। উপরের দিকে তাকাতে সে তো অবাক। আর এ তো তানভীর, তার ভালোবাসা। ভালোবাসা বলে ভুল হবে, এখন সে প্রাক্তন। অনেকদিন বাদে সে তানভীরকে এইভাবে দেখবে সে আশা করেনি। হঠাৎ তার পূর্ণ কথা মনে পড়তে রাখে তানিয়ার মাথা গরম হয়ে যায়। সে তানভীরকে বলে, আরে আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান অফিস থেকে এক্ষুনি। আপনাকে কে এই অফিসে চাকরি দিয়েছে? আমি এক্ষুনি আপনার ব্যবস্থা করছি। প্লিজ তানিয়া, আমার চাকরিটা কেড়ে নিও না। তো সাহস তো কম নয়। 2 পয়সার কর্মচারী, সে আবার আমার নাম ধরে ডাকছে। আমাকে ম্যাডাম বলবি? ঠিক আছে ম্যাডাম, তবু আমাকে চাকরি থেকে বের করবেন না প্লিজ ম্যাডাম। এই চাকরিটা চলে গেলে আমাকে পথে বসতে হবে। তানভীরের মুখে এই কথা শুনে তানিয়ার খুব খারাপ লাগলো। সে নিজেও বুঝতে পারছে না সে কেন তানভীরের সাথে এরকম ব্যবহার করছে। হয়তো সে তার অভিমান ও জেদের জন্য সে এইরকম করছে। তখন তানিয়া বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে চাকরি থেকে বের করব না। আপনি এখন বাইরে যান। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে তানভীর বসের কেবিন থেকে বেরিয়ে আসে। প্রায় 4 বছর পর তাদের এইভাবে দেখা হবে কেউ আশা করেনি। তানিয়ার এখন মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ তখন তানভীরের সাথে ওইরকম ব্যবহার করার জন্য তার মাথায় আরেকটা প্রশ্ন ঘুরছে যে তানভীর তার আব্বুর ব্যবসা ছেড়ে তাদের অফিসে কেন কাজ করছে। এসব ভাবতে ভাবতে তানিয়া অফিস থেকে বেরিয়ে ম্যানেজারকে বলে বাসায় চলে যায়। তানভীর আজ এতদিন বাদে তানিয়াকে দেখে ভাবে সে তাকে সরি বলে সব খুলে বলবে তার অতীত সম্পর্কে। কিন্তু তার আগে তানিয়া তার প্রতি রাগ আর অভিমান দেখে সে চুপ করে যায়। সে তো মনে মনে ভাবে সে তানিয়াকে জীবনে কিছু বলবে না। এসব ভাবতে ভাবতেই তানভীর অফিস শেষ করে বাসায় চলে আসে। আজকে নতুন বস আসার জন্য আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাড়িতে ঢুকে সে তার রুমে চলে যায়। গিয়ে এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে রাত 9টার সময়। তার বোনে ডাকে। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে সে তার রুমে চলে আসে। এসে সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন তানভীর যথা টাইমে রেডি হয়ে অফিসে চলে আসে। কেবিনে বসতে না বসতেই পিয়ন এসে বলে যায় ম্যাডাম তাকে ডাকছে। তানভীর উঠে ম্যাডামের কেবিনে গেল। ম্যাডাম, আসতে পারি? আসুন। আপনার সাথে আমাদের নতুন প্রজেক্টটা নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ডাকা হয়েছে। ও। তারপর তারা প্রজেক্ট নিয়ে আলোচনা করে অনেকক্ষণ। আলোচনা শেষ করে তানিয়া তানভীরকে বলে, এই নিন এই ফাইল, আপনি কালকের মধ্যে কাজ সম্পূর্ণ করে আমাকে দেবেন। ঠিক আছে ম্যাডাম। তানভীর জানে তানিয়া তাকে ইচ্ছে করে এই ফাইলটা দিয়েছে। এই ফাইলের কাজ 4-5 দিনের। সে এই ফাইলটি কি করে জমা দেবে কালকে। এসব ভাবতে ভাবতে এসে নিজের ডেস্কে বসতে না বসতেই তখন সুমি বলল, কি হলো তানভীর, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরে না না, তেমন কিছু না। যদি তুমি আমাকে ফ্রেন্ড মনে করো তাহলে বলবে। আরে তেমন কিছু না, আমি ভাবছি কিভাবে কালকের মধ্যে এই ফাইলটা জমা দেব। কই ফাইলটা দেখি। তখন তানভীর ফাইলটা এগিয়ে দেয়। ও ওয়েট, আপনারা ভাবছেন এই সুমি আবার কে? এই সুমি হলো এই অফিসের একজন কলিগ। সে তানভীরকে প্রথম থেকে লাইক করে, এটা তানভীর জানে না। তানভীর জানে সুমি তার খুব ভালো বন্ধু। চলুন গল্পে ফিরে যাক। সুমি তখন ফাইল দেখে বলে, এই ফাইল একদিনের মধ্যে কি করে রেডি করা সম্ভব? থাক সুমি, তুই ফাইলটা আমাকে দাও। ম্যাডাম দেখলে আবার কি না কি ভাববে। এই কথা বলার সাথে সাথে কোত্থেকে যেন তানিয়া এসে বলে, বাহ,
এখানে বেশ কাজ করা হচ্ছে, বেতন কি আপনাদের মুখ দেখে দেওয়া হয় যে আপনারা এখানে গল্প করছেন? যান কাজে যান। সুমিকে এই কথাটা বলল। আর এই যে তানভীর সাহেব, আপনি অফিসে মেয়েদের আড্ডা দিতে আসেন? আপনাকে আমি না একটা ফাইল দিলাম, বললাম না কাল জমা দিতে? ফাইল রেডি হয়ে গেছে, তাই আপনি গল্প করছেন, তাই তো? তানিয়ার কথায় তানভীর চুপ। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। সরি ম্যাডাম, আর এইরকম হবে না। যেহেতু অফিসের সবাই তার দিকে দেখছিল, তাই তানভীর আর দেরি না করে তাড়াতাড়ি সরি বলে দেয়। শুধু সরি বললে তো হবে না, শাস্তি স্বরূপ আপনাকে এই ফাইলগুলো রেডি করতে হবে। আরো দুটো ফাইল দিয়ে এই কথা বলো। এই কথা বলে তানিয়া চলে গেল। তারপর তানভীর ফাইলগুলো হাতে নিয়ে কাজে মনোযোগ দিল। এভাবে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। তানভীরের সেই দিকে কোনো খেয়াল নেই। সেই দিন তানভীর আর লাঞ্চ করেনি। কাজ শেষ হয় রাত প্রায় 10টার সময়। আর একটু কাজ বাকি রয়েছে। ওই কাজটা কাল অফিসে এসে করবে। সে ফাইল তার ব্যাগে নিয়ে বাসে চলে যায়। বাড়ি ফিরতেই তার রাত 11টা 30 বেজে যায়। রাতের দিকে রিক্সা পাওয়া একটু কষ্টকর ব্যাপার, তবে শেষমেশ একটা রিক্সা নিয়ে তানভীর বাসায় যায়। বাড়ি আসার সাথে সাথে তার বোন তাকে বলে, কিরে ভাইয়া, আজ তোর এত দেরি হলো কেন? আরে বোন, তেমন কিছু না, অফিসের কাজ একটু বেশি ছিল। ও ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। তারপর তানভীর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে খাবার খেয়ে তার রুমে বিছানায় শুতে না শুতেই সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। পরের দিন সময় মতো অফিসে গিয়ে সে তার কালকের ফাইলের বাকি কাজগুলো করতে থাকে। কিছুক্ষণ পর তার কাজ শেষ হয়ে যায়। তানভীর ফাইল নিয়ে ম্যাডামের কেবিনের দিকে যায়। ম্যাডাম আসতে পারি? আসুন। এই নিন ম্যাডাম ফাইলগুলো। তানিয়া ফাইল হাতে নিয়ে বলল। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। তানভীর তানিয়ার কেবিন থেকে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পর তানিয়া হাতে করে একটি ফাইল নিয়ে আসে। তানভীরের ডেস্কের উপর ছুঁড়ে মারে। রাগে গজগজ করতে করতে বলে, এই ফাইলে আপনি কি করেছেন? কেন ম্যাডাম, আমি তো সব ফাইল ঠিকঠাক কাজ করেছি। এই ফাইলটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর তানভীর ফাইল হাতে নিয়ে দেখতে থাকে। সে দেখে ফাইলে বেশ কিছু জায়গায় ভুল রয়েছে, কিন্তু সে তো সব ঠিকঠাক করেছে। তাহলে ভুল কিভাবে হলো? ম্যাডাম, আমি তো সব ঠিকঠাক করেছি, এটা কিভাবে ভুল হলো? তানিয়া তখন রাগী গলায় বলল, তাহলে ভুল কি আমি করেছি? তাদের এরকম কথা শুনে অফিসের সবাই তাদের দেখতে থাকে। তারপর তানিয়া তাকে সবার সামনে খুব অপমান করলো। তানভীর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানিয়া রাগী গলায় তাকে বলে গেল 1 ঘন্টার মধ্যে ফাইলটা যেন রেডি করে তার কেবিনে নিয়ে আসে। সবশেষে তানিয়া বলে, এখানে কি সার্কাস হচ্ছে? তাই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? যান, যে যার কাজে যান। তারপর সবাই যে যার কাজে চলে যায়। তানভীর মন খারাপ করে সে তার কাজটি করতে থাকে, কারণ আবার যদি সে ভুল করে তাহলে তাকে আবার সবার সামনে অপমানিত হতে হবে। 1 ঘন্টা পর তানভীর ফাইল হাতে করে তানিয়ার কেবিনে প্রবেশ করে। তানিয়া ফাইল হাতে নিয়ে বলে, কি কেমন লাগলো অপমানটা মিস্টার তানভীর সাহেব? তখন তানভীরের বুঝতে বাকি রইল না যে তানিয়া তাকে অপমান করার জন্য এসব করছে। তখন তানভীর বলল, জি ম্যাডাম, খুব ভালো লাগলো। আরে এটা তো শুধু ট্রেলার ছিল, আগে আগে দেখুন আর কি কি হয়। তানভীর একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তানিয়া সুযোগ পেলে তানভীরকে অপমান করে। এতে তানভীর কষ্ট পেলেও কাউকে কিছু বলার নাই তার, কারণ সে যে তানিয়াকে এখনো ভালোবাসে। তাই কষ্ট হলেও বুকে চাপা রেখে দেয়। রোজকার মতো আজকেও তানভীরকে অপমান করছে। সেই দিনের লাঞ্চের সময় নীল আর তানভীর একসাথে লাঞ্চ করেছে। হঠাৎ নীল বলল, আচ্ছা দোস্ত, একটা কথা বলতো, তুই কি ম্যাডামকে আগে থেকে চিনিস? না, কেন বলো তো? ইচ্ছে করে সে মিথ্যা কথা বলল, কারণ সে তো তানিয়াকে চেনে। তাহলে ম্যাডাম তোর সাথেই কেন এমন করে? কই, অফিসের কারোর সাথে তো এমন কিছু করে না, তাহলে তোর সাথেই কেন এমন করে? কি জানি। দেখ দোস্ত, তোর চোখে বলছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আরে কি যে বলিস না, আমি আবার কি লুকাবো? দেখ, তুই যদি তোর দোস্ত মনে করিস তাহলে আমাকে সব বলবি, না হলে আমি বুঝবো তুই আমায় তোর দোস্ত মনেই করিস না। নীল এই কথা বলার পর তানভীর চুপ করে থাকে। তখন নীল বলল, ও, তাহলে তুই তোর দোস্ত আমাকে মনে করিস না, তাই তো? ঠিক আছে। তানভীর বলল, আরে তোকে তো আমার দোস্ত মনে করি, কেন এমন করছিস? তাহলে তুই কিছু বলবি না তো? নীলের চোরাচুরিতে তানভীর আর থাকতে না পেরে বলল, তাহলে তুই শুনতে চাস আমার আর ম্যাডামের কি সম্পর্ক? আমি শুনতে চাই। তাহলে আজ বিকেলে শীতলডাঙ্গা পার্কে আয়, ওইখানে সব বলবো। ওকে, তাহলে এখন চল, বিকালে দেখা হবে। আজকে তাদের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায়
তাই তারা তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিকেলবেলা দুজনের সময় মতো ওই পার্কে চলে আসে। তখন নীল বলে। নে এইবার বল। তখন তানভীর বলতে শুরু করলো। ও আম্মু গো, দেখো তোমার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। এই বলে তানভীর সামনে তাকিয়ে দেখে নীলয় দাঁড়িয়ে আছে আর দাঁত কালাচ্ছে। এই শালা, তুই আমাকে পানি দিলি কেন? এই বলে তানভীরকে রুমের মধ্যে দৌড়ানি দিতে লাগে। কিছু সময় পর দুজনে হাঁপিয়ে গিয়ে তার বিছানায় বসে পড়ে। তখন নীলয় বলল। আর মামা, আজ যে কলেজে নবীনবরণ অনুষ্ঠান প্রথম বর্ষদের, তুই কি ভুলে গেছিস? তোকে তো সেই কখন থেকে ফোন করেই যাচ্ছি। তোকে কলে না পেয়ে আমি তোর বাসায় এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অনেকবার ডাকার পর উঠলি না বলেই তাই বাধ্য হয়ে পানি মারছি তোর গায়ে। দোস্ত, তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। এই বলে তানভীর রেডি হয়ে চলে যায়। 5 মিনিটের জায়গায় 10 মিনিটে রেডি হয়ে বার হয় ওয়াশরুম থেকে। তারপর দুই বন্ধু একসাথে নিচে আসে। তখন তানভীরের আম্মু বলল। কি রে, তোরা দুজন কোথাও যাচ্ছিস নাকি? জি আন্টি, আজ আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান আছে, তাই আমরা কলেজে যাচ্ছি। ও আয়, তোরা দুজন নাস্তা করে যাবি। তারপর তারা দুজন একসাথে নাস্তা করে কলেজের জন্য বেরিয়ে পড়ে। তাদের বাড়ি থেকে কলেজ খুব একটা দূরে নয়, তাই তারা হাঁটতে হাঁটতে কলেজের দিকে যায়। তখন তানভীর বলল। কিরে বেটা, সাব্বির কোথায়? ও আসবে না? আরে ও ওর আব্বুর সাথে মার্কেটে গেছে, তাই আসতে পারবে না। ও ঠিক আছে, চল ভিতরে যাই। অনুষ্ঠান মনে হচ্ছে এই শুরু হয়েছে। হ্যাঁ চল। তারা ভিতরে যাওয়ার সাথে সাথে কলেজ কর্তৃপক্ষ প্রথম বর্ষের ছাত্রদের মঞ্চে বরণ করার জন্য ডাকতেছেন। তখন তানভীর আর নীলয় মঞ্চের দিকে এগিয়ে গেল। যেই না তানভীর মঞ্চের সিঁড়ি দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই তানভীর দেখে অনেকগুলো মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। তাদের মধ্যে একটি মেয়ের শাড়ির আঁচল তার পায়ে আটকে গিয়ে যেই না পড়ে যেতে নেবে, ঠিক তখনই তানভীর সেই মেয়েটিকে ধরে ফেলে। তখন তানভীর মেয়েটির দিকে তাকায়। সে দেখে এ তো একটা সবুজ পরী, যেন তার জন্য আকাশ থেকে নেমে এসেছে। মেয়েটি একটি সবুজ রঙের শাড়ি পরেছে। তার টানা টানা চোখ, গোলাপি ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হালকা মেকআপ, এতে যেন তাকে কোনো এক পরী লাগছে। তানভীর তাকে প্রথম দেখাই বাস খাইছে, থুকু ক্রাশ খেয়েছে এক বস্তা। অনেকক্ষণ এইভাবে ধরে থাকার পর মেয়েটি বলল। এই যে হ্যালো, আপনি কি সারা দিন আমাকে এইভাবে ধরে রাখবেন নাকি? মেয়েটির কথায় তানভীর যেন কল্পনা থেকে বাস্তবে ফিরল। তখন তানভীর আমতা আমতা করে বলল। কই কিছু না তো। তাহলে আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন কেন? মনের অজান্তে তার মুখ থেকে বেরিয়ে যায় যে, সামনে যদি এমন পরি দাঁড়িয়ে থাকে তাহলে দেখবো না কেন? কি বললেন আপনি? কই কিছু বলিনি তো। তাহলে আপনি কি পড়ি দেখে বলবেন কেন? এই রে, কাম সারছে। মনে হয় ভুল করে মুখ থেকে সত্যিটা বেরিয়ে গেছে। এইবার কি করব? ঠিক তখনই তানভীরের মাথায় একটা বুদ্ধি এলো। তখন তানভীর মেয়েটিকে বলল। এই যে আপু, ওইদিকে দেখুন, আপনাকে কে ডাকছে। জেনে মেয়েটির পিছনে তাকায়। তানভীর তখন এক দৌড়ে মঞ্চে উঠে যায়। মেয়েটি পিছনে ফিরে দেখে কেউ তাকে ডাকেনি। ওই ছেলেটা তাকে বোকা বানিয়েছে। তখন সে সামনের দিকে তাকিয়ে দেখে সেই ছেলেটি আর সেখানে নেই। মেয়েটি আসে পাশে তাকিয়ে ছেলেটিকে না পেয়ে রাগে গজগজ করতে করতে তার বান্ধবীদের কাছে যায়। তার বান্ধবীর কাছে যাওয়ার পর তার বেস্ট ফ্রেন্ড রিমি বলে। কি রে তানিয়া, তোর আবার কি হলো? আর বলিস না। এই বলে সে তার বান্ধবীকে সব বলল। এই কথা শুনে তারা সবাই হেসে দিল। তানিয়া তখন রেগে গিয়ে বলল। তোরা সবাই মজা নিচ্ছিস, তারা তোদের মজা দেখাচ্ছি। এই বলে তানিয়া তার বান্ধবীকে মারতে থাকে। আরে দোস্ত, আর মারিস না, হাড্ডিগুলো মনে হয় সব ভেঙে গেল। আচ্ছা দোস্ত, আর হাসবো না, কিন্তু আমার এই কিউট বান্ধবীর সাথে কে এই রকমটা করলো শুনি? হুম, চল সবাই মিলে তাকে খুঁজি। এই বলে সবাই তানভীরকে খুঁজতে গেল। এদিকে তানভীর তার বন্ধুর কাছে আসে। তারপর তাদের বরণ করার পর তারা মঞ্চ থেকে নিচে নেমে মঞ্চের সামনে চেয়ারে গিয়ে বসে পড়ে। ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়, নাচ গান আবৃত্তি প্রকৃতির মধ্য দিয়ে। ঠিক তখনই একজন মঞ্চে এসে বলে। এখন চতুর্থ বর্ষের মেয়েরা অর্থাৎ তোমাদের বড় আপুরা তোমাদেরকে একটি সুন্দর গানে নাচ করে দেখাবে, তাই তানিয়া এবং তার বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তখন মঞ্চের মধ্যে তানিয়াকে দেখে তানভীর তো অবাক। আরে এটা তো সেই মেয়েটা, তার মানে তার ক্রাশ তার থেকে 2 বছরের বড়। সে যাই হোক না কেন, তানভীর তো ভেবে নিয়েছে সে তানিয়াকে তার আম্মুর বৌমা বানাবে। এই কথা ভাবতে ভাবতে তানভীর নাচ দেখতে থাকে। তানিয়া নাচ করতে করতে খেয়াল করে তার সামনে মঞ্চের চেয়ারে সেই ছেলেটা বসে আছে।
সে দেখে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তানভীর তার দিকে তাকিয়ে একটা চোখ মারে। এদিকে তানিয়া তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তানিয়া তখন তানভীরকে ইশারায় বলে কি হলো। এটা বলার সাথে সাথে আবার একটা চোখ মারে। এইভাবে তানভীর তাকে অনেক বিরক্ত করে। বেচারা তানিয়া সে খুব কষ্ট করে নাচ শেষ করে মঞ্চ থেকে নিচে নেমে তানভীরকে খুঁজতে থাকে। তানভীর জানে তানিয়া যদি তাকে এখন একবার পায় তাহলে তাকে কাছে চিবিয়ে খাবে। তাই সে নাচ শেষ হওয়ার সাথে সাথেই নিলয়কে নিয়ে কলেজ থেকে বাসায় চলে যায়। তাই তানিয়া সেই দিন তানভীরকে আর কলেজে খুঁজে পায়নি। অনুষ্ঠানের দ্বিতীয় দিন পর তানভীর এবং তার বন্ধুরা কলেজ গেট দিয়ে কলেজে প্রবেশ করছে। ঠিক তখনই তানিয়া বলল, ওই ছেলে। কথাটা না শোনার ভান করে চলে যেতে লাগলো। ঠিক তখনই আবার বলল, এই যে হোয়াইট শার্ট, তোকেই বলছি। এই কথাটি শুনে তানভীর পিছনে তাকায়। সে পিছনে তাকিয়ে দেখে আর এ তো তানিয়া আপু, তার ক্রাশ। তানভীর সেই দিন যা করেছে তার উপর সে তানিয়ার কাছে যেতে তার খুব ভয় করছে। সে জানে তানিয়া তার কি করবে এখন। তারপর সে বুকে ফুঁক দিয়ে তানিয়ার সামনে গিয়ে বলল, জি আপু, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই আমাকে আগের দিন ওইভাবে চোখ মারলি কেন? কই না তো। দেখ, একদম মিথ্যা কথা বলবি না। আমি দেখেছি তুই এই অনুষ্ঠানের দিন আমাকে চোখ মেরেছিস। আরে ওই দিন তো আমার চোখে পোকা পড়েছিল, তাই আমি বারবার চোখ বন্ধ খোলা করছিলাম বলে আপনার অমন মনে হয়েছে। তুই সত্যি বলছিস তো? তাহলে তুই সেই দিন কলেজ থেকে চলে গেলি কেন? তানভীর বুঝতে পারছে এইবার সেই দিন বাড়ি চলে গিয়ে কাজ হয়েছিল। না হলে তানিয়া যদি তাকে ওই দিন পেত তাহলে তার যে কি করতো। তাই তানভীর ভেবে বলল, ও, ওই দিন আমার বাড়িতে কাজ থাকায় আমি চলে গিয়েছিলাম। ও ঠিক আছে, তুই যখন ইচ্ছে করে ওইসব করিসনি সেহেতু তাই তোকে আমি মাফ করলাম। তাহলে তুই এখন যা। আপু, তোমাকে একটা কথা বলবো। তানিয়া কিছু বলার আগে তানভীর তানিয়ার মুখের কাছে চলে আসে। মুখের কাছে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, এমন ভাবে কথা বলো না গো সুন্দরী। আমি তো এমনিতেই তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। ওইভাবে তাকালে আর কথা বললে আমার মতো বাকি ছেলেদের কি অবস্থা হবে একবার ভেবেছো গো সুন্দরী? আর হ্যাঁ, চোখটা আমি ইচ্ছা করে মেরেছিলাম এত সুন্দর নাচের জন্য, বুঝলা সুন্দরী? আর হ্যাঁ, আমার নামটা জেনে রাখো, আমার নাম তানভীর রহমান। কে জানে কোনো একদিন যদি কাছের কেউ হয়ে যায় তাহলে তো প্রয়োজন পড়বে, তাই না সুন্দরী? এ বলে তানভীর তানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তানিয়ার বান্ধবী রিমি বলে, কিরে তানিয়া, ও তোকে কি বলে গেল? না না, তেমন কিছু না। ওই সরি বলে গেল। তোদের সামনে ওর লজ্জা করছিল তাই আমার কানে কানে বলল। ও তাহলে ক্লাসে চল। চল। তানভীরের এই কথাগুলো শুনে প্রথমে রাগ হলো, কিন্তু তার মনে মনে বেশ ভালো লাগছিল তানভীরের কথাগুলো। এই কথা ভাবতে ভাবতে তানিয়া ক্লাসে চলে যায়। এদিকে তানভীরের বন্ধু সাব্বির বলে, কিরে দোস্ত, ব্যাপার কি? কবে থেকে এসব চোখ মারামারি চলছে দোস্ত? না রে দোস্ত, ওইসব কিছু না। এই মামা, একদম মিথ্যা বলবি না। এই নীলা বেটাকে ধরতো, দেখি কি করে না বলে। এই কথা শুনে যে তানভীর পালাতে যাবে অমনি নিলয় তাকে ধরে ফেলে। তারপর দুই বন্ধু হাতে কিছুক্ষণ কিল খুশি মার খাওয়ার পর তানভীর বলল, থাম থাম দোস্ত, মেরে কি হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবি নাকি? আর মারিস না দোস্ত, আমি বলছি। তারপর তানভীর আর উপায় না পেয়ে তাদের সব বলল। এই কথা শুনে সাব্বির বলল, তাহলে ওই আপুটা আমাদের ভাবি নাকি? না রে দোস্ত, আমি তো পটাইতেই পারিনি। আর মামা এই ব্যাপার, আমরা কি করতে আছি, তাই না সাব্বির? হ্যাঁ দোস্ত, আমরা ভাবিকে পটাতে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। আগে বল, তুই শর্তে রাজি? তাহলে আমরা প্ল্যান করব। কি শর্ত? দেখ দোস্ত, তুই শর্তে রাজি হলে হ, না হলে তুই ফটো দেবদাস হয়ে বসে থাক। আচ্ছা, তোদের শর্তটা আগে শুনি। তাহলে শোন, আজ দুপুরে আমাদের ট্রিট দিতে হবে। দেখ দোস্ত, এটা কিন্তু চিটিং। কাজের আগেই পেমেন্ট। দেখ দোস্ত, তুই ট্রিট দিলেই আমরা কাজ করব, না হলে করব না। হ্যাঁ সাব্বির ঠিক বলেছে, তুই ট্রিট দিলেই কাজ হবে। তানভীর জানে ওই হারামিগুলোকে ট্রিট না দিলে এরা কিচ্ছু করবে না। তাই তানভীর উপায় না পেয়ে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাস করে লাঞ্চের সময় ক্যান্টিনে হবে। এই বলে তারা এক এক করে সব ক্লাস শেষ করে। তারা লাঞ্চের সময় ক্যান্টিনে আসে। ক্যান্টিনে তারা খেয়ে 1000 টাকা বিল করে। এ শুনে তানভীর তো শেষ, কি আর করার। উপায় না পেয়ে বিল মিটিয়ে দেয় তানভীর। বিল মিটিয়ে তানভীর আবার তার বন্ধুদের কাছে আসে। তখন সাব্বির বলল, দেখ দোস্ত, প্রথমে তুই কয়দিন আপুকে খুব বিরক্ত করবি,
তারপর তুই কিছুদিনের জন্য কোথাও ঘুরতে চলে যাবি। যদি আপু তোর খোঁজ করে আমাদের কাছে, তাহলে আমরা বুঝবো আপু তোকে ভালোবাসে। আর যদি খোঁজ না করে তখন আমার কি হবে? আরে দোস্ত, বি পজিটিভ সব সময়। আমি কি করতে আছি তার ব্যবস্থা আছে। সাব্বিরের কথা মতো তানভীর তার থেকে তানিয়াকে সবসময় বিরক্ত করত। কখনো আই লাভ ইউ বলে, আবার কখনো রাস্তাঘাটে জানো বেবি ইত্যাদি বলে। এভাবে কিছুদিন বিরক্ত করার পর হঠাৎ করে তানিয়া লক্ষ্য করে তানভীর তাকে আর বিরক্ত করছে না। এই জন্য তার মন খুব খারাপ, কারণ তানভীর বলা প্রতিটি কথা তার খুব ভালো লাগতো। তাই সে আজ ভেবেছে তানভীরের বন্ধুকে জিজ্ঞাসা করবে তার জন্য। তাই সে কলেজে গিয়ে তানভীরের বন্ধু সাব্বিরকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে তাকে খুঁজে পেয়ে যায়। তানিয়া তখন সাব্বিরকে বলল, সাব্বির, সাব্বির। সাব্বির পিছনে ফিরে দেখে তানিয়া আপু ডাকছে। জি আপু, কিছু বলবেন? হ্যাঁ বলছি, তোমার বন্ধু তানভীরকে বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। তোমরা কি জানো ও কোথায়? না আপু, আমরা জানি না ও কোথায় আছে। ওকে ফোন করলে ওর ফোন সুইচ অফ বলে। সাব্বিরের মুখ থেকে এই কথা শুনে তানিয়ার মুখটা কেমন মলিন হয়ে যায়। তানিয়া ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তানিয়া চলে যাওয়ার পর সাব্বির তানভীরকে কল করে আর বলে, হ্যালো দোস্ত। হ্যাঁ বল। আরে মামা, তোর কাজ হয়ে গেছে। মানে? আরে দোস্ত, তানিয়া এখন এসেছিল তোর জন্য জিজ্ঞাসা করতে। তুই কাল প্ল্যান মতো কলেজে চলে আসবি, ওকে? ঠিক আছে দোস্ত। আপনারা এখন ভাবছেন কি প্ল্যান, তাই তো? চলুন কাল দেখা যাক তারা কি প্ল্যান করেছে। পরের দিন কলেজের গেট দিয়ে তানভীর আর তার সাথে একটি মেয়ে তার হাত ধরে হাসতে হাসতে তারা কলেজে প্রবেশ করে। এ দেখে তানিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তানিয়া এসে তানভীরের সামনে দাঁড়িয়ে বলে, এতদিন ধরে কোথায় ছিলে? আর মেয়েটি কে? এই হলো আমার জিএফ লিমা। আর এতদিন ধরে আমি লিমার সাথে একটু ব্যস্ত ছিলাম। আর লিমা, ইনি হলেন আমাদের কলেজের সিনিয়র তানিয়া আপু। যে না লিমা কিছু বলতে যাবে তার আগে তানিয়া তানভীরের শার্টের কলার ধরে রাগী গলায় বলে, তাহলে আমি কে? আপনি তো আমাদের সবার কিউট সিনিয়র আপু। না তানভীর, তুমি জানো এই কয়দিন আমি তোমাকে কলেজে দেখতে না পেয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ভালোবাসো, ওকে ভুলে যাও। আচ্ছা তাই নাকি? তাহলে আমি যখন তোমার পিছনে ঘুরতাম তখন তো কই কিছু বলনি। হঠাৎ এই কই দিন কলেজ না আসায় কি এমন হলো? এই কয়দিন নয়, প্রথম যেদিন তুমি আমাকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিলে সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তানভীর, তুমি আমাকে আর একবার ভালোবাসো। দেখুন আপু, আমি এখন লিমাকে ভালোবাসি, তাই আমি লিমাকে ধোকা দিতে পারবো না। এই বলে তানভীর লিমার হাত ধরে চলে গেল। তানিয়া সেইখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। তানভীরের বেশ ভালো লাগলো তানিয়ার মুখে ভালোবাসি কথাটি শুনতে। আবারও খারাপ লাগছে তানিয়াকে ওই রকম বলার জন্য। তার কিছুক্ষণ পরে নিলয় এসে বলল, দোস্ত, তানিয়া আপু তো মাঠে সেই বড় আসুদ গাছের নিচে বসে কান্না করে যাচ্ছে। কি বলছিস কি? মনে হয় একটু বেশি করে ফেলেছি। এ বলে তানভীর তাড়াতাড়ি করে মাঠে গিয়ে দেখে তানিয়া এখনো বসে বসে কান্না করছে। এখন তানভীর চোখের জল মুছে দিয়ে বলল, আমার জান পাখিটা এত ভালোবাসে আমাকে যে আমার জন্য এইভাবে কান্না করছে। তানিয়া সামনের দিকে তাকিয়ে দেখে তানভীর তার চোখের জল মুছে দিতে দিতে এই কথাটি বলল, তাহলে তখন ওইসব বলার মানে কি? আর লিমাকে আমার কাছে কেন আসছো? লিমার কাছে যাও। আরে আরে, একবারে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? আর হ্যাঁ, লিমা আমার জিএফ নয়। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য এত কিছু করা। আমার কথা বিশ্বাস না হলে সাব্বিরকে জিজ্ঞাসা করো, ওই আমাকে এই প্ল্যানটা দেয়। কিরে সাব্বির বল। হ্যাঁ আপু, তানভীর সত্যি কথা বলছে, আমি ওকে এসব করতে বলি। তানিয়া তখন তানভীরকে বলে, তবে রে, শুধু শুধু আমাকে কষ্ট দেওয়া? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সাব্বির তখন বলে, ভাই, আমরা বাবির হাতে মার খেতে পারবো না, তুই মার খা, আমরা চললাম। এই বলে সাব্বির আর নিলয় চলে গেল। বেচার তানভীর, তার এখন কি হবে? মনে মনে তার বন্ধুদের বেশ কতগুলো গালি দিয়ে উদ্ধার করতে থাকে। তানিয়া আসে আর বল, এইবার কি হবে? তোমার বন্ধুরা তো চলে গেল বাবু। বেচারা বন্ধুর কথা শুনে এখন গার্লফ্রেন্ডের হাতে পিটুনি খাবে। এই বলে তানিয়া তানভীরকে কিছুক্ষণ মারলো। মেয়েদের হাতে মার তানভীরের তো বেশ মজা লাগছিল মার খেতে। এইভাবেই চলছিল তাদের খুনসুটি ভালোবাসা। প্রায় 1.5 বছর ধরে তাদের রিলেশন চলে। এই 1.5 বছরে তাদের ভালোবাসা আরো বেড়ে গেছে। তার একে অপরকে ছাড়া কিছু বোঝে না। কিন্তু হঠাৎ একটা কলে তানভীরের জীবনটা পাল্টে যায়। একদিন কলেজে হঠাৎ তানভীরের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে তানভীর। হ্যালো, কে? হ্যালো তানভীর বাবা। হ্যাঁ আমি তানভীর, কিন্তু আপনি কে? বাবা, আমি তোমার রফিক আঙ্কেল বলছি। তুমি যেইখানেই থাকো না কেন, তুমি তাড়াতাড়ি এখন বাসায় এসো। তোমার আব্বু আম্মু।
কথাটা আর শেষ করতে পারলো না, তার আগে কল কেটে যায়। এই কথা শুনে তানভীর তাড়াতাড়ি করে পাশে এসে সে যা দেখে তার পৃথিবীটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। সে বাড়ি এসে শুনে তার আব্বু আম্মু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের ঘরে দুটো লাশ পড়ে আছে আর তাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। এরপর থেকে তানভীরের জীবন পুরোপুরি পাল্টে যায়। প্রথমে সে তার রফিক আঙ্কেলের কাছে থাকলেই পরে সেইখানের তার স্ত্রীর কথায় তার দুই ভাই বোন তাদের বাড়িতে চলে যায়, যা ছিল তাদের আব্বু আম্মুর শেষ চিঠি। তাদের বাকি সম্পত্তি তাদের ম্যানেজার কারচুপি করে তার নামে করে নেয়। পরে সে শাস্তিস্বরূপ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার আব্বু আম্মু মারা যাওয়ার বেশ কিছুদিন পর তানভীর তানিয়ার সাথে দেখা করে। তানিয়ার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া করে তাদের রিলেশনটা নষ্ট করে দেয়। এটা করতে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও তানভীর এমনটা করেছিল তার বোনের জন্য। তানভীর এইভাবে ধীরে ধীরে তানিয়ার কাছে খারাপ হতে থাকে। তানভীর তার বন্ধু সাব্বির আর নিলয়কে এই বিষয়ে তানিয়াকে বলতে নিষেধ করেছে, আর ওদের তানিয়ার দিকে একটু নজর রাখতে বলে, কারণ তানিয়া যদি এখন কোনো কিছু করে বসে তার জন্য। এইভাবে তানভীর তার বন্ধুদের কাছ থেকে তানিয়ার জন্য খোঁজ খবর নিত। তানিয়া প্রায় কলেজে আসা বন্ধ করে দেয়। সে শুধু বাড়িতে বসে কান্না করত। আর আব্বু আম্মু মেয়ের এই অবস্থা দেখে তানিয়াকে অনেক বুঝিয়ে তাকে লন্ডন পাঠিয়ে দেয় তার ভাইয়ের কাছে পড়াশোনা করতে। এই খবরটা তানভীর পেলেও তার তো কিছু করেনি। সে কি বা করবে? সে তো বেকার, তার তো কোনো সম্পত্তি নাই, আবার তার একটা বোনও আছে। তাই তার কষ্ট হলেও বাস্তবটা মেনে নিতে হবে। নীলকে এত কিছু বলার পর তানভীর তো কেঁদে ফেলে। তখন নীল বলে, কাঁদিস না দোস্ত, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আরে না না, আমি কাঁদছি না তো, জানিস নীল, এই চোখ দুটো আমার অবাধ্য, আমার কথাই শুনে না। আচ্ছা ওইসব ছাড়, তুই আমাকে একটা কথা দে। কি কথা বল? আমি এখন যে কথা বললাম সেই কথা তুই কাউকে বলবি না। ঠিক আছে দোস্ত, আমি কাউকে কিচ্ছু বলবো না। এভাবে তার গল্প করে রাতের দিকে ডিনার করে বাসায় যায়। তার দু একদিন পর একদিন অফিসে একটা প্রজেক্টের জন্য তানিয়া সবার কাছে এসে প্রজেক্টটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক তখন তানভীরের কেবিনের দিকে আসতে যাবে, তখনই একটা টেবিলের সাথে হোঁচট লেগে পড়ে যেতে নিলেই তানভীর তাকে ধরে ফেলে। তানিয়া যখন তাকিয়ে দেখে তানভীর তাকে বাঁচিয়েছে, এদিকে তানিয়া রেগে গিয়ে তানভীরকে একটা চড় মেরে বলে, ছোট লোক, জানোয়ার, চরিত্রহীন, আপনার সাহস তো কম নয়। আপনি কোন সাহসে আমাকে টাচ করেছেন? বাড়িতে আব্বু আম্মু শিক্ষা দেয়নি? না তারা আপনাকে এইসব শেখায়? এভাবে তানিয়া তানভীরকে কিছু বলতে না দিয়ে গোটা অফিসের সবার সামনে তাকে এবং তার আব্বু আম্মুকে নিয়ে অনেক খারাপ কথা বলে। তানভীর একবার মাথা তুলে দেখে অফিসের সবাই তার দিকে তাকিয়ে আছে। এই দেখে তানভীর আর সেইখানে না দাঁড়িয়ে থেকে ক্যান্টিনে চলে যায়। তারপর তানিয়া সেইখান থেকে তার কেবিনে চলে যায়। তার কিছুক্ষণ পর নীল তানিয়ার কেবিনে দরজা নক করে বলে, ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন কি বলবেন। ম্যাডাম, এটা আপনি কি করলেন? কেন, আমি আবার কি করলাম? তানভীরের সাথে এমন কেন করলেন? ও তো আপনাকে পড়ে যাওয়ার থেকে বাঁচালো, তারপরও কেন এমন করলেন? কোথায় কি বলতে হবে বা করতে হবে সেটা কি এখন আপনার কাছ থেকে শিখতে হবে? কিন্তু ম্যাডাম, আপনি কি করে আপনার ভালোবাসার সাথে এমনটা করতে পারলেন? আপনার কি একটুকু কষ্ট হলো না? নীলের মুখে এই কথা শুনে তানিয়া একটু চমকে উঠে বলল, ভালোবাসা মানে? হ্যাঁ ম্যাডাম, ভালোবাসা। আমি সব জানি, আমার কাছে লুকানোর কিছু নেই। ম্যাডাম, আপনি শুধু তানভীরকে কষ্টই দিলেন, তার কষ্টটা আর দেখলেন না। এই বলে নীল তানিয়াকে সব বলল। তানভীর তাকে যা যা বলছে এই কথা শুনে তানিয়ার সাথে সাথে কান্না করতে থাকে। তখন নীল আবার বলে, জানেন ম্যাডাম, তানভীর কেন এই অফিসে এত কষ্ট সহ্য করেছে? কারণ সে এখনো আপনাকে ভালোবাসে, তাই। আর আজ আপনি যা করলেন তাতেও খুব কষ্ট পেয়েছে ম্যাডাম, খুব কষ্ট পেয়েছে। তানিয়া তখন কান্না করতে করতে বলল, আমার তানভীর এখন কোথায়? তানভীর বাসায় চলে গেছে। আপনি কি ওর বাসার ঠিকানা জানেন? তাহলে প্লিজ আমাকে বলুন। না, আমি ওর বাসার ঠিকানা জানি না ম্যাডাম। তানিয়া কেবিন থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে ম্যানেজারের কাছে এসে বলে, ম্যানেজার, তানভীরের বাসার ঠিকানাটা একটু বার করুন তো। ম্যাম, ওনার ঠিকানা তো আমাদের কাছে নাই। উনি অফিসে জয়েন করার সময় কোনো ঠিকানা দেননি। এই কথা বলে অফিস থেকে বাসায় চলে যায়। পরের দিন তানিয়া তাড়াতাড়ি করে অফিসে আসে তানভীরকে সরি বলতে, কিন্তু তানভীর অফিসে আসেনি। এইভাবে 2-3 দিন বাদ তানভীর আজ অফিসে আসে। তানিয়া তো এই খবর পাওয়ার সাথে সাথে তানভীরকে কেবিনে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর তানভীর কেবিনে আসলে তানিয়া তানভীরকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তানভীর তো কিছু বুঝতে পারছে না। সে ভেবেছিল তার 2 দিন বিনা লেটারে ছুটি নেওয়ার জন্য তাকে তানিয়া বেশ
কথা শোনাবে বলে ডেকেছে, কিন্তু এ তো পুরো তার উল্টো হচ্ছে। তানভীর তখন বলল, আরে ম্যাডাম কি করছেন কি? কেউ দেখলে খারাপ ভাববে। যার দেখার ইচ্ছা হবে দেখুক। মানে কি? তানভীর, তুমি এত কষ্ট করে কি করে আছো? ঠিক বুঝলাম না আমি। আপনি কি বলছেন? নীল আমাকে সব বলেছে। তানভীর, তুমি যদি একবার আমাকে সত্যিটা বলতে, তাহলে আজ এই অবস্থা হতো না। তানভীর এবার বুঝতে পারে তাকে জড়িয়ে ধরার কারণ। তখন তানভীর বলল, যা হবার তা তো হয়ে গেছে, এখন ওইসব ভেবে আর লাভ নাই। তানভীর, আমাকে মাফ করে আবার আগের মতো হওয়া যায় না? মাফ করা যায়, কিন্তু আগের মতো হতে পারবো কিনা সেটা বলতে পারবো না। আমি তাহলে এখন আসি, না হলে অন্যরা আবার অন্য কিছু ভাববে। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে, আর আপনি নয়, তুমি করে কথা বলবে। চেষ্টা করব। এই বলে তানভীর কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে তানিয়া ভাবছে এইবার সে তানভীরকে তার নিজের করে ছাড়বে, কারণ সে তো এখন জানে তানভীর তাকে এখনো ভালোবাসে। এরপর থেকে প্রতিদিন অফিসে তানিয়া তানভীরকে বিভিন্ন রোমান্টিক অত্যাচার করত, যেমন এই কালকের কথা। তানভীর সাহেব, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডাকছেন। কেবিনে ঢুকে তানভীর দেখলো কেবিনে কেউ নাই। ঠিক তখনই দরজা কেউ লাগিয়ে দেয়। তানভীর পিছনে ফিরে দেখে তানিয়া দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। তানভীর তখন বলল, কি করছো কি? এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আদর করব বলে গো। এই কথা শুনে তানভীর বেশ লজ্জা পেল। তখন তানিয়া আবার বলে, ওলে বাবা লে, পিচ্চিটা দেখে এখনো আগের মতোই লজ্জা পায়। এই বলে তানিয়া তানভীরের গোলাপি ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 10 মিনিট এইভাবে থাকার পর তানভীর তানিয়ার ঠোঁটে হালকা করে কামড় দেয়। কামড় খেয়ে তানিয়া তানভীরকে ছেড়ে দেয়। তানভীর হাঁপাতে হাঁপাতে বলে, এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো আমি মরেই যেতাম। কেউ না করলেও আমি করি। আর হ্যাঁ, আমি তোমাকে মারতে দেব না গো। দেখলেন তো আপনারা, তানিয়ার রোমান্টিক অত্যাচার এইভাবে চলতে থাকে, তার দুষ্টু মিষ্টি অত্যাচার। একদিন পিয়ন সবাইকে বলে, ম্যাডাম বড় হলরুমে সবাইকে ডাকছে। তারপর অফিসে সবাই বড় হলরুমে যায়। তারপর তাদের ম্যাডাম মানে তানিয়া বলতে শুরু করে, আপনাদের সবার কাছে আমার তরফ থেকে অভিনন্দন, কারণ আপনাদের সততা এবং মন দিয়ে কাজ করার জন্য আমরা এই আরকে গ্রুপের ডিলটা পেয়ে গেছি। তাই আবারও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই কথা শুনে সবাই হাততালি দিয়ে ওঠে। এখন তানিয়া আবার বলে, তাই এই খুশিতে আগামীকাল একটা পার্টি রাখা হয়েছে। আশা করব আপনারা সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই বলে তানিয়া তার বক্তব্য শেষ করে। তারপর অফিস শেষ করে যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন পার্টিতে এক এক করে সবাই আসতে থাকে। আজকে তানিয়া তানভীরের পছন্দের সবুজ রঙের একটি শাড়ি পরেছে, তাতে তাকে যেন এক সবুজ পরীর মতো লাগছে। তানিয়া পার্টিতে এসে তানভীরকে খুঁজতে থাকে। ঠিক তখনই গেটের দিকে চোখ পড়তে সে দেখে আজ তানভীর একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে, আর তার এলোমেলো করা চুল এবং তার চোখে সেই প্রতিদিনের সেই চশমা। এতে যেন তানভীরকে আজ হিরোর মতো লাগছে। আজ সব মেয়েরা তাকে দেখে ক্রাশ খাবে। এইভাবে সে যখন তানভীরের কাছে যাবে, ঠিক তখনই কোত্থেকে সুমি এসে তানভীরের হাত ধরে তাকে অন্যদিকে নিয়ে যায়। এই দেখে তানিয়া খুব রেগে যায়। সে রেগে গিয়ে তানভীর আর সুমির কাছে এসে সুমিকে এক চড় মারে। এ দেখে সবাই তো অবাক। তখন সুমি বলল, কি হলো ম্যাডাম, আপনি আমাকে চড় মারলেন কেন? বেশ করেছি, মেরেছি। তুমি আমার তানভীরের হাত কেন ধরেছো? কিন্তু ম্যাডাম, ও তো আমার বন্ধু, তাই আমি ওর হাত ধরেছি। বন্ধু হলেই যে হাত ধরতে হবে এমন কোথায় লেখা আছে? এইভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এর মধ্যে তানভীর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তানিয়াকে এক চড় মারে আর বলতে শুরু করে, কি পেয়েছো কি? তুমি যখন ইচ্ছা যা খুশি করবে। ভেবেছিলাম তোমাকে আমি আবার ভালোবাসবো, কিন্তু না, আজ যা করলে তুমি। আমি আর ওই অফিসে কাজ করব না। আর ভালোবাসা সেটা অনেক দূরের কথা। এ বলে তানভীর সেখান থেকে চলে যায়। তানভীর নিজেও বুঝতে পারছে না সে কিভাবে তানিয়াকে চড় মারলো। এই কথা ভাবতে ভাবতে তানভীর তার বাসায় চলে আসে। তার কিছুক্ষণ পর তানভীর কি মনে করে তার ফোনটা হাতে নেয়। ফোন খুলে তো সে অবাক, কারণ তার অফিসের কলিগ নীল তার বসের নাম্বার থেকে 100টার উপর মিসড কল। তার উপর ফোন সাইলেন্ট ছিল, তাই সে ফোন তুলতে পারেনি। ঠিক তখনই ফোনটা আবার বেজে ওঠে। কল রিসিভ হওয়ার সাথে সাথে বস কান্না করতে করতে বলে, বাবা তানভীর, তুমি কোথায়? তুমি যেখানেই থাকো না কেন, এক্ষুনি তুমি বর্ধমানের KIMS হসপিটালে চলে এসো। কেন স্যার? পুরো কথাটা শোনার আগে তানভীরের হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ এর আগেও তার সাথে এমনটা ঘটেছে। এই একটা কলে তার জীবন শেষ হয়ে যায়। তানভীর তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। সে রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে, তাহলে কি তানিয়ার কিছু হয়ে গেল? তানিয়ার কিছু হলে আমার কি হবে? আমি যে তানিয়াকে খুব ভালোবাসি, ও কেন এটা বুঝলো না যে ভুল করে রেগে গিয়ে এমন করে ফেলেছি? এসব ভাবতে ভাবতেই তানভীর হসপিটালে যায়। গিয়ে দেখে তানিয়ার আপু অর্থাৎ তার অফিসের বস
বেঞ্চে বসে কান্না করছে। তানভীর বসের সামনে গিয়ে বলে, কি হয়েছে স্যার তানিয়া ম্যাডামের? তার বস তানভীরকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা, আমার মেয়েটা বিষ খেয়েছে। তুমি যখন তানিয়াকে চড় মেরে সেইখান থেকে চলে গেলে, তখন তানিয়া কান্না করতে করতে রুমের দরজা লক করে বিষ খেয়ে নেয়। আমরা দুজন লক ভেঙে তাকে বের করে এইখানে নিয়ে আসি। বাবা তানভীর, তুমি যে সেই ওর পুরনো ভালোবাসা, আমি আগে জানলে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। তানিয়া সবসময় তোমার কথা বলতো, কিন্তু আমি যদি আগে জানতাম তুমি সে, তাহলে আজ এত কিছুই হতো না। বসের মুখে এসব শুনে তানভীর বুঝতে পারলো তানিয়া তাকে কতটা ভালোবাসে। তখন তানভীর বলল, স্যার ডাক্তার কি বলল? 10 ঘন্টা ছাড়া তারা কোনো কথা বলতে পারবেন না। তারপর তানভীর সারা রাত ধরে নামাজ পড়ে দোয়া করে তানিয়ার জন্য, যাতে তানিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরদিন সকালে 10টার সময় তানিয়ার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে প্রথমে তার আব্বু তাকে দেখতে যায়, কারণ ডক্টর বলেছে এক এক করে যেতে। তার কিছুক্ষণ পর তানভীর রুমে প্রবেশ করে। এদিকে তানিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন তানভীর বলে, প্লিজ তানিয়া এদিকে তাকাও, এই দেখো আমি কান ধরেছি, আর এমন করব না। তখন আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। এইবারের মতো মাফ করে দাও। দেখো আমি কিন্তু কম কষ্ট পাইনি। তুমি যে একটা চর খেয়ে এমন একটা কাজ করে বসবে আমি আশা করিনি। এত কিছু বলার পর তানিয়া কিছু বলছে না দেখে তাই আর উপায় না পেয়ে তানভীর বলল, তাহলে আর কি করব আমি? তুমি যখন তাকাবা না আর কি, তাহলে আমি সুমির কাছে যাই, ও মনে হয় আমায় খুব লাইক করে। এই বলে জেনে তানভীর উঠতে যাবে, ঠিক তখনই তানিয়া তানভীরের কলার ধরে বলে, কি বললে তুমি? আমাকে কষ্ট দিয়ে তুমি এখন ওই শাকচুনির কাছে যাবে? যাওয়াচ্ছি আমি। এই বলে তানভীরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে আরে আমি তো মজা করছিলাম। দেখো তুমি আমার সিনিয়র কিউট বউ হবে কিছুদিন বাদে। যদি এইভাবে কান্না করো তাহলে কি হবে? এই কথা বলতে না বলতে তানিয়া ফিক করে হেসে ওঠে। তারপর তানিয়া তানভীরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া, এখানে দেহ বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দেবেন? কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান। মেয়েটির শরীরে রয়েছে সুন্নতি বোরকা আর মুখে হিজাব পরাতে চেহারাটা নূরের ন্যায় চমকাচ্ছে। এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদম বিশ্বাসই হচ্ছিল না। খেয়াল করলো মেয়েটির চোখে জল। তার মানে মেয়েটি একটু আগে অনেক কান্নাকাটি করেছে। এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে ভয়ের চিহ্নটা সোহানের মনটাকে মোমের মতো গলিয়ে ফেলল। সোহান জানতো মেয়েটিকে এখন শান্ত করতে হবে, তারপর তাকে সবকিছু বোঝাতে হবে। আপনি সঠিক জায়গাতেই এসেছেন, তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি শর্ত মানতে রাজি আছি। বলুন কি করতে হবে আমাকে? তোমার নাম কি? ভাইয়া, আমার নাম চারু। শুনো চারু, এখানে হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানোই তো এখানে যারা আসে তারা একটু বেশি শক্তিশালী, তাই তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। কথাটা শোনার পর থেকে চারু নামক মেয়েটা তার পাশে বসে কাঁদতে শুরু করলো। সোহান বুঝতে পেরেছে মেয়েটির শরীর একদম পবিত্র, একে শুধু একটু যাচাই করে নিতে হবে। কিন্তু একে দেখে মনে হচ্ছে কথার দ্বারা বোঝানো সম্ভব না, তাই বুদ্ধিতে বোঝাতে হবে। চারুর পাশে গিয়ে সোহান চারুকে বলল, যারা নতুন কাজ করতে চায় তারাও সেখানে যেতে পারে, শুধু তাকে একটা আবেদনপত্র জমা দিতে হয়। কথাটা শুনে মুখ তুলে চারু সোহানের দিকে তাকালো। ভাইয়া, সেই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? আমিও তোমাকে সেই পত্র দিতে পারবো, কারণ সেখানে আমার নিয়মিত যাওয়া আসা আছে। ভাইয়া, সেই পত্র আমাকে এনে দিতে পারবেন? তাহলে আপনি যা চান আমি তাই আপনাকে দেব। হ্যাঁ, তবে প্রথমত আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে, কারণ সেই ট্রেনিং আমি নিজেই দেই। কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেল। এই ছেলে ট্রেনিং দেয়, তাহলে ইনি তো বেশ খারাপ পর্যায়ের ছিলেন। কিন্তু তার যেভাবে হোক না কেন তাকে পতিতালয়ে যেতে হবে। সমস্যা নাই, আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি। শুধু আপনি আমার আবেদনপত্রটা এনে দিন। ওই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমার কথা বলুন, তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে। কথা বলে সোহান চারুকে সেখানে যাবার জন্য পাঠিয়ে দিল। যাবার সময় চারু বলল, ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, তবে আপনার নামটা বলেননি এখনো। আমার নাম সোহান, আর আমি আপনার পতিতালয় পাঠানোর দায়িত্বে আছি। কথাটি শেষ করে চারুকে হোটেলে পাঠিয়ে দিল সোহান। পাশের দোকান থেকে একটা বিয়ার নিয়ে বসে হাসতে লাগলো। তার জীবনে সে এই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রির জন্য এত উত্তেজিত দেখেছে।
চারুকে দেখে সে বুঝতে পেরেছে চারু এসব নিজ থেকে করছে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। এত সুন্দর একটা মেয়ে ইচ্ছাই তার দেহ বিক্রি করছে, অথচ সে নিজেই জানে না। পতিতালয় থেকে মেয়েরা সবসময় পালানোর চেষ্টা করে। চারুকে প্রথম দেখাতে তার ভালো লেগেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনা শোনা। এদিকে চারু হোটেলে ঢুকছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন শুরু। পরক্ষণে ভাবলো, না না, সে তো আগে একজনের সাথে রাত কাটিয়েছে। হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো। সোহান নামের ছেলেটি তার সাথে কিভাবে কি করবে এটা ভাবতে চারুর বুক ধরফর করে কাঁপছে। সে শুনেছে তাদের শরীরের বিনিময়ে টাকা দেওয়া হয়, তাহলে সোহান কি তাকে টাকা দিয়ে কিনে নিবে? ম্যানেজার এসে তাকে এক কোণায় বসতে বলল। চারু ভাবলো হয়তো এই হোটেলের ছেলেদের দিয়েই তার ট্রেনিং দেওয়া হবে। চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। সোহান হলো এই শহরের সবচেয়ে ধনবান আর ক্ষমতাশালী পরিবারের ছেলে। দেখতে যেমন সুন্দর, ঠিক হাতের কাজগুলো তেমনি। শহর থেকে কিভাবে অন্যায় কাজ বন্ধ করা যায় এটাই তার সব সময়ের ভাবনা। তবে সে বাজে ছেলেপেলেদের কাছে মাস্তান, আর ভালোদের কাছে তার মতো ভালো পোলা একটাও খুঁজে পাওয়া যাবে না। দোকান থেকে সোহান কয়েকটা কলা আর বিস্কিট কিনে পাশের ফুটপাতে গিয়ে একটা অসহায়ের পাশে খাবারগুলো রেখে হোটেলের দিকে রওনা দিল। তার চোখে কারোর কষ্ট একদম সহ্য হয় না। এদিকে হোটেলের এক কোণে চারু চুপচাপ বসে রয়েছে। তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা তার প্রতি উকি দিচ্ছে, যার কারণে ভয়ে শেষ প্রান্তে বসে রয়েছে। তার একটাই চিন্তা, তার সাথে খারাপ আচরণ করার জন্য সেটা ভিডিও না করা হয়। সোহানকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মতোই দেখাচ্ছিল, কিন্তু সে যে মেয়েদের পতিতালয়ে পাঠানোর ট্রেনিং দেয় এটা চারু জানা ছিল না। সোহান হোটেলে ঢুকতেই হোটেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো। সোহান চারুর সামনে 2 কাপ কফি রেখে পাশের চেয়ারে বসতে চারু কিছুটা ভয়ে আটকে উঠল। সোহান ভাইয়া, তাহলে এখন আমাকে কি করতে হবে? চারু, আমি একটু আগেই বসের সাথে কথা বলেছি। সে বলল সুন্দরী মেয়েরা নাকি টাকা বেশি পেলেই সেই ছেলের সাথে পালিয়ে যায়, তাই সুন্দরী মেয়ে নিতে হলে সবকিছু খুলে তাদেরকে বোঝাতে হবে। তাহলে ভাইয়া এত মানুষের সামনে কিভাবে জামা কাপড় খুলবো? ভাইয়া এত মানুষের ভেতরে কিভাবে জামা কাপড় খুলবো? কি জামা কাপড় খুলতে যাবেন কেন? আপনি তো নিজেই বললেন তাদের সবকিছু খুলে দেখাতে হবে। চারুর কথা শুনে সোহান কিছুক্ষণ চারুর দিকে তাকিয়ে থাকার পর খুব জোরে হাসতে শুরু করলো। পাশ থেকে জলের বোতলটা তার দিকে এগিয়ে দিল। চারু জলটুকু মুখে দিতেই, চারু, তোমাকে আমি ওইরকম খারাপ কিছু বলিনি। আমি জানতে চাইছি তোমার সাথে এমন কি ঘটেছে যেটার জন্য তুমি দেহ বিক্রি করবে? চারু সোহানের কথাই থমকে দাঁড়ালো। হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে তার ভিতরটা কেমন যেন একটা অস্থিরতার কাজ করছিল। তেমন কিছু না, আমার এটি পছন্দ হয়েছে তাই। তোমার পছন্দ হলে তো হবে না। আচ্ছা, এটা বলো তুমি কয়জনের সাথে রাত কাটিয়েছো? অনেকের সাথে। কতজন তোমাকে টাকার বিনিময়ে ভোগ করেছে? শত শত লোক। তোমার সাথে কি কখনো একসাথে একাধিক কেউ মিলন করেছে? এবারে কথাটা শুনে চারু আর কান্নাটা চেপে রাখতে পারল না। চুপচুপি কান্নাটা তার বেড়ে গেল। ভাবতেও পারিনি তাকে এভাবে এতটা নিচু হতে হবে। নিজের চোখ দুটো মুছে নিজেকে ঠিক করে নিল চারু। দেখুন, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি যার সাথেই থাকি না কেন তাতে আপনার কি? তাহলে মিথ্যা বলছেন কেন? সত্যিটা বলুন। আপনার কাজ আমাকে ট্রেনিং দেওয়া, এর বেশি কিছু কেন জানতে চাইবেন? এটা আমাকে জানতেই হবে। আমি কখনো কাউকে বিনা কারণে তার পবিত্রতা নষ্ট করাতে পারি না। আমি ট্রেনিং নিতে রাজি, তবু কিছু বলতে পারবো না। সোহান হতাশ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এত কিছু বলার পরও কেন মেয়েটি তার মিথ্যা কথাগুলো স্বীকার করছিল না? এবার তাকে একটু বেশি খারাপ হতে হবে। চারু, ধরো তোমাকে আমি কারোর সাথে পাঠালাম, তখন হঠাৎ তার সাথে যাবার পর তোমার কিছু হয়ে গেল, তখন আমার কি হবে? কতগুলো শুনে চারু কিছু বলছে না। তাকে আর কত অপমান সহ্য করতে হবে? এই ছেলেটা তাকে কেন এত প্রশ্ন করছে? চেয়ার থেকে উঠে গিয়ে একটা নীরব গাছের নিচে চলে গেল। চোখটা বন্ধ করে গাছের সাথে হেলান দিয়ে বসে রইল। সোহান চারুর পাশে গিয়ে তার মায়াবী মুখটা দেখতে লাগলো। মেয়েটা কেন এত মায়াবী? চুপ করে সে ওর পাশে বসে পড়ল। আপনি জানতে চান না আমি কেন এমন? তাহলে শুনুন ঘটনাটা। আমি চারু, এবার অনার্সে পড়াশোনা করছি।
পিতাবিহীন একটা ছোট্ট পরিবারে আমার জন্ম। মাই হলো আমার সব। টিউশনির টাকা দিয়ে আমাদের কষ্টের সংসারটা খুব সুন্দরভাবেই কেটে যেত। কিন্তু কথায় আছে না, গরিবের ঘরে নুন আনতে পান্তা ফুরায়, ঠিক তেমনি একটা অসহ্য রোগ আমাকে বাঁচিয়ে রাখতে চায় না। আমার মাথায় প্রচন্ড ব্যথা করে, সেটা কখনো সারাতে পারিনি। টাকা পয়সা নেই বলে কোনো হসপিটালেও যেতে পারিনি। কোনো রকম বাঁচার জন্য বাড়ির পাশের একটা দোকান থেকে 2 টাকার ব্যথার বড়ি কিনে খেতাম। কিন্তু সেই দোকানদার খুব খারাপ ছিল, সবসময় আমাকে খারাপ নজরে দেখতো। হঠাৎ কতগুলো বলতেই থেমে গেল সে। শোন চারুর থেমে যাওয়াতে খেয়াল করলো মেয়েটি তার বুক ভিজিয়ে দিয়েছে। হাত দুটো সে নিজে ধরে রেখেছে। তার মনে হচ্ছিল মেয়েটি যেন তার কাছে অভিমান করছিল। রুমাল বের করে চারুর চোখ দুটো মুছে দিয়ে আবার তার বুকে রেখে দিল। তারপর কি হয়েছিল? হঠাৎ একদিন সন্ধ্যায় আমার মাথাটা প্রচন্ড ব্যথায় কাতর হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও আমি ওই দোকানে চলে যাই। খুব ব্যথা করছিল, কিন্তু আমি তখন নিরুপায় ছিলাম। ধীরে ধীরে দোকানে গিয়ে দেখি দোকানটা একদম ফাঁকা। দোকানদার আমাকে দেখেই চোখ বড় বড় করে কি যে তাকাচ্ছিল, কিন্তু পরক্ষণে বলল তার কাছে নাকি ওষুধ নেই। আমার তখন মাথায় কাজ করছিল না। আমি তখন যে কোনো ব্যথা কমানোর ওষুধ চাইতেই সে বলল একটা ওষুধ আছে। আমি চাইলেই সে গ্লাসে মিশিয়ে দিল, কিন্তু সেটি খাবার পর হঠাৎ করে আমি মাটিতে পড়ে বেহুশ হয়ে গেলাম। সোয়ান চারুর কতগুলো সোনার পাশাপাশি তার চুলগুলো ঠিক করে রাখছিল। সে চারুর শরীরের কাঁপুনিটা টের পাচ্ছিল। এই শীতেও চারুর শরীরের প্রচন্ড জ্বরের আভাস পাচ্ছিল। ফোলা ফোলা লাল দুটো চোখের দিকে তাকে আবার সে চারুর কথায় মনোযোগ দিল। বেহুশ হওয়ার পর আমি বুঝতে পারিনি কি হয়েছিল আমার সাথে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে, কিন্তু পরক্ষণে নিজের দিকে তাকিয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের শরীর শুধু একটা চাদর দিয়ে ঢাকা ছিল। তখন নিজেকে শেষ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন নিজের ইজ্জতটুকু রাখতে পারলাম না, তখন ভালো সেজে লাভ কি? চারুর মুখ দিয়ে আর কিছু বেরোলো না। এদিকে শেষ কথাগুলো শুনে সোয়ান নিজের চোখের কোণের পানিটুকু মুছে নিল। সে বোঝে না কি করে মানুষ এত খারাপ হতে পারে, একটা মেয়েকে কিভাবে ভোগের পাত্র বানিয়ে নেয়। চারুর ব্যথাগুলো সে বুঝতে পেরেছে। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। চারুকে বুক থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনে হলো চারুর এখন একটা মানুষের ভালোবাসা প্রয়োজন, তবে চারুকে তার আসল পরিচয় বুঝতে দেওয়া যাবে না। চারু, তুমি অবশ্যই পারবে, শুধু তুমি নিজের উপর বিশ্বাস রাখো। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমাকে নিবেন? হ্যাঁ, তুমি এখন আমার সাথে একটু ঘুরে আসবা। কোথায় যাব? তোমাকে কিছু পরিবেশের মেয়েদের দেখাবো, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। কিন্তু কোনো কিন্তু না, তবে এখানে এভাবে একলা ঘুরবে না, তাহলে বিপদ হতে পারে। এই নাও, আমার হাতে হাত রাখো। হাতটা ধরবো কিনা কথাটা ভাবতে চারুর মনে পড়ে গেল তাকে সবাই ছুতে পারবে, তাহলে হাতটি ধরলে কি এমন হবে। কাঁপাকাঁপি হাত দুটো অনিচ্ছা সত্ত্বেও সোয়ানের হাতে রেখে সামনে এগোতে শুরু করলো। হাত দুটো সোয়ান চেপে ধরতে চারু কেমন যেন একটা শিহরণ অনুভব করলো। সোয়ানের চোখ দুটো তার মনে একটা আশার আলো খুঁজে দিয়েছে। পথে হাঁটছে, অথচ তাদের দুজনেরই মনে হচ্ছে না তারা এভাবে একসাথে অপরিচিত হয়েও চলেছে। চারুর হাতের আঙ্গুলগুলো সোয়ান ইচ্ছে করে তার আঙ্গুলের মাঝে ঢুকিয়ে নিল। মুচকি হাসি দিয়ে সে চারুর দিকে তাকাতে চারুর লজ্জায় মাথা নিচু করে নিল। দুজনেই খুশি মনের সামনে এগোতে রইল। সোয়ান একটু দুষ্টামি করে চারুর হাতগুলো বারবার একবার এদিক একবার ওদিক করছে। কিছুক্ষণ হাঁটার পর চারুর কথায় সোয়ান বাস্তবে ফিরে আসে। ভাইয়া দেখুন ওইখানে কি করছে। কি করছে শুনি? কতগুলো ছেলে মিলে একটা মেয়েকে ঘিরে মেয়েটাকে উত্তপ্ত করছে, আর মেয়েটার ওড়না কেড়ে নিয়েছে। সোয়ান চারুর কথা শুনে পাশে তাকাতে দেখে মেয়েটার অবস্থা বেহাল। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা গরিব ঘরের। এখন সে চারুর সামনে কিছুই করতে পারবে না, কারণ চারুর কাছে সে একটা খারাপ ছেলে হিসেবে পরিচিত। কিছু করলে তার উপর চারু সন্দেহ করবে। এই মেয়েটা ঠিক তোমার মতোই নতুন, তাই সহজে মানিয়ে নিতে পারছে না। তাহলে রুমে নিয়ে যাক, রাস্তায় এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না। টাকার কাছে সবাই হার মেনে নেয়। এই মেয়েটাই দেখবা 2 দিন পর ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। চারু সোহানের কথাগুলো সহজে বিশ্বাস করে নিল। ওদিকে সোহান ইশারায় ছেলেগুলোকে হাত নাড়াতেই সবাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু যে যত ভালো হোক না কেন, তার ভিতরেও একটা নেশা কাজ করে। সোহানের ফিলিংসটা চারুর প্রতি ধীরে ধীরে বাড়তে রইল। আশপাশের সবকিছু ঘুরিয়ে এনে চারুকে তার বাসায় নিয়ে আনলো। সে তার নিজের বাসাতে থাকে না, তাই ভাড়া নেওয়া তার রুমে চলে এলো।
চারু খেয়াল করলো তার ফ্ল্যাটে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে। চারু বলতে লাগলো, আপনার ফ্ল্যাটে এত মেয়ে কেন? সবাই তোমার মতোই ট্রেনিং নিচ্ছে। ও, এদেরকে দেখে আমার সেটা মনে হয় না। এরা বেশ ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ চারু, এরা উঁচু বংশের মেয়ে। এখানে এসে ওরা আমাকে টাকা দিয়ে ওদের জন্য একটা করে বেছে নিয়ে ফুর্তি করে। চারু শুধু অবাক হয়ে সবাইকে দেখছিল। সে খেয়াল করলো সেখানে অনেক বিবাহিতও রয়েছে, তবে তার কাছে ফ্ল্যাট দেখে বিশ্বাস হচ্ছে না এমন একটা বিল্ডিং এ আদান প্রদানে কাজ করে। শোন, সোজা চারুকে নিয়ে একটু ভিতরে গিয়ে সুন্দর একটা রুমে চলে গেল। রুমটা অনেক সুন্দর জিনিসে সাজানো, যেটা চারু জীবনে কখনো দেখেনি। চারুর চারিদিকে এমন অবাকের মতো তাকিয়ে থাকতে দেখে শোনে কেমন যেন লাগছিল। এত মেয়েকে ভালো করেছে, কিন্তু কখনো কোনো মেয়েকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি। চুপি চুপি চারুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছন থেকে চারুর কোমরটা আলতো করে 2 হাত দিয়ে টেনে তার বুকে টেনে নিল। হঠাৎ সোহানের এমন আচরণ দেখে চারু বেশ ভীত হয়ে গেল। রুমে আনতে না আনতে শুরু করে দিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছের বিরুদ্ধে সে নিজেকে মানিয়ে রাখলো। তাকে ভীত হলে চলবে না, তাকে খারাপ মেয়ে হতেই হবে। কিন্তু সোহানের স্পর্শটা তাকে কেমন যেন শিহরিত করছিল। হাতটা যখনই নাভির কাছে নিয়ে চারুর কোমরটা পুরোপুরি চেপে ধরে মুখটা গলার কাছে নিল। চারু আর তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার ভিতরে একটা জোরালো নিঃশ্বাস বইতে শুরু করলো। চোখটা নিমিষেই বন্ধ করে সোহানের পরম ছোঁয়াগুলো অনুভব করতে থাকলো। সোহান নিজেকে একদম দমিয়ে রাখতে পারছিল না। ছেড়ে দিতে চাইছে, কিন্তু তার হাত পাগুলো চারুকে ছাড়তেই চাইছে না। চারুকে এক টানে সে ঘুরিয়ে তার বুকে টেনে নিল। চুলগুলো দ্রুত খুলতেই সোহানের চোখ মুখ ঢেকে দিল। চারুর চোখের দিকে তাকিয়ে সে আর থাকতেই পারছিল না। এত সুন্দর একটা চেহারা কিভাবে তৈরি হয়েছে? চারুর মুখে টোল পড়েছে। মুখটা চারুর ঠিক ঠোঁটের 1 ইঞ্চি দূরে রেখে চারুর নাকের নিচের তিলটা দেখছিল। হাতটা মুখে লাগাতে না চাইতেও হঠাৎ মুখটা শক্ত করে চেপে ধরে আলতো করে চারুর ঠোঁটটা চেপে ধরলো। হঠাৎ কিছু একটা টানে এক ঝটকা সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শোন স্পষ্ট টের পেয়েছে কিস করাতে চারু ভয়ে কাঁপছিল। যে মেয়ে তাকে এতটা বিশ্বাস করেছে, আর এখন তাকে ব্যবহার করা হচ্ছে। নিজের মাথায় হাত দিয়ে চিন্তার ভিতর পড়ে গেল। কিন্তু চারু কি ভাবলো? এভাবে ধাক্কা দেওয়াতে সে কি বুঝলো? বাবাটা শেষ না হতেই তার মনে হলো কেউ একজন আবারও তার ঠোঁটটা চেপে ধরেছে। চোখটা খুলতে পারছিল না, তবুও চোখটা খুলে চারুর চোখের দিকে তাকালো। এমন একটা পরিস্থিতিতে সোহান নিজেই ভয় পেয়ে গেল। সে চারুর চোখে স্পষ্ট জল দেখতে পেয়েছে। হঠাৎ করে চারুর কি হয়ে গেল? নাকি চারু তাকে সত্যি তার দেহটা ব্যবহার করতে দিবে? চারুর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চারুর চোখের জলটা তার চোখটাই জল এনে দিল। সে রুমে আর থাকতে পারল না। নিজেকে খুব নিচু মনে হতে লাগলো চারুর কাছে। রুম থেকে বের হওয়ার সময় না তাকিয়েই বলল, তোমার ভিতর প্রচুর উত্তেজনা আছে, তবে এভাবে এত মায়াবীভাবে তাকানো যাবে না। আর চোখে জল আনলে কিন্তু তোমাকে ট্রেনিংয়ে রাখা যাবে না। সোহান কথাটা বলে উত্তরের আশায় দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো উত্তর না পেয়ে চলে যেতে। ভাই একটু দাঁড়ান। কথাটা শোনা মাত্র সোহান দাঁড়িয়ে গেল। সে জানতো না এমন কি হয়েছে চারুর ভিতর, তবে চারুর কোনো কথাই তার কানে পৌঁছাতে সময় লাগে না। সে দাঁড়িয়ে থাকতেই চারু মুখটা উঁচু করে পকেট থেকে খুচরা 600 টাকা বের করে হাতে রেখে দিল। টাকাটা হাতে পেয়ে সে চারুর চোখের দিকে তাকালো। চারুর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে। হঠাৎ করে চারুর এমন আচরণে সে বেশ অবাক হয়ে পড়ল। চারু, আমাকে টাকা দিচ্ছ কেন? কি ব্যাপার, কথা বলছো না যে? চারুর কোনো জবাব না পেয়ে সে বুঝতে পারল না চারু তাকে কি বোঝাতে চাইছে। টাকাগুলো সে একটু ভালো করে চেয়ে দেখলো। টাকাটা একটু ভিজে গিয়েছে, যেটা দেখে তার বুঝতে বাকি রইল না চারু এই টাকাটা অনেক আগে হাতে রেখেছিল। কিন্তু টাকাগুলো কেন তাকে দেওয়া হলো? চারুর কাঁধে হাত রেখে জানার চেষ্টা করলো চারু বলছিল না। রেগে গিয়ে সে চারুকে ধমক দিয়ে কয়েকটা ঝাঁকুনি দিতে কান্না ভেজা কণ্ঠে তার গলা থেকে বেরিয়ে এলো, ভাইয়া, আমি আজ 2 দিন কিছুই খাইনি। মাথা ব্যথাটাও শুরু করেছে। আমার কাছে আপনাকে দেবার মতো কিছুই নেই। এই টাকাগুলো সেদিন দুজনের থেকে টিউশনি করে পেয়েছি। এর চেয়ে আর 1 টাকাও বেশি দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি যদি চান তাহলে আপনাকে আমি সব দিব, শুধু আপনি আমাকে এখানে থাকতে দিন। এখন আর সোহান রুমে নেই। সে রাস্তায় চলে এসেছে। এই শীতেও তার গা গরমে ভিজে যাচ্ছে। তার হাত পাগুলো এখনো কাঁপছে। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট ভোগ করতে পারে সে ভাবতেও পারেনি। 600 টাকা দিয়ে মেয়েটি কি করত? চোখ থেকে জলটা মুছে নিল।
তার সেই দৃশ্যটা একদম ভাবতে ইচ্ছে করছিল না। যখন চারু টাকাগুলো দিয়ে তার পা জাপটে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাহলে কি এরা সোহানের সেই দৃশ্যটা একদম ভাবতে ইচ্ছে করছিল না। যখন টাকাগুলো দিয়ে চারু তার পা দুটি জাপটে ধরে কাঁদতে থাকলো, তাহলে কি এরা গরিব বলে সবসময় এদেরকে হেনস্থা হতে হবে? এদের কি কোনো অধিকার নেই? দুদিন না খেয়ে মেয়েটি কিভাবে রইল? নিজের মনকে সোহান ঘৃণা করতে লাগলো। যে মেয়েটি দুদিন ধরে অসুস্থ, আর সেই মেয়ের প্রতি সে কিভাবে কোনো নজর দিতে পারলো? রাস্তায় হাঁটছে আর চারুর মায়াবী মুখটা বারবার তার চোখের সামনে আনছে। কিন্তু এভাবে তো চারুকে বোঝানো যাবে না। তাকে যেভাবে হোক সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তবে আগে সেই ভুয়া ডাক্তারকে দেখাতে হবে যে সবকিছু মূলে রয়েছে। রাত 12টা। হঠাৎ করেই একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। আওয়াজটা শুনে মনে হলো কিছু একটা ভাঙার আওয়াজ। হঠাৎ একটা লোক দৌড়ে এসে পাশে থাকে ছেলেপেলেদের ভিতরে একজনের পায়ে পড়ে গেল। পায়ে পড়তে ছেলেটা তার কলার চেপে ধরে মারতে মারতে রুমের ভিতর নিয়ে গেল। কিন্তু এদিকে রুমে সোহানকে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এতক্ষণ সবকিছু সেই ঘরটা ছিল? আর এই ঘরটা দেখেই তো সেই দোকানটাই মনে হলো। হ্যাঁ, এটাই সেই ঘর। আর এরা তারাই যাদের এখনো অনেক কথাবার্তা বাকি আছে। সোহান লোকটিকে মেরে মেরে রুমের এক কোণে ফেলে দিল। লোকটি চিৎকার করে চেঁচাতে লাগলো, বল, চারুকে কেন তুই নষ্ট করছিস? শালা, তোর বাসায় মা বোন নাই? সোহানের কথা শুনে চাচার বয়সী লোকটা অদ্ভুতভাবে চেয়ে রইল। মুখে তার কোনো কথা নেই। এতক্ষণে লোকটি বুঝতে পারলো তাকে কেন এত অত্যাচার করা হচ্ছিল। ইতিমধ্যে লোকটি একটা মেয়েকে তার সামনে আনলো। সোহানকে সে মেয়ের ওড়নাটা সরিয়ে জামার এক অংশ ছিঁড়ে নিল, যেটা লোকটির বাবা হয়ে আর সহ্য করতে পারলো না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার পায়ের ধরি, তুমি আমার মেয়ের সাথে এমন করো না। আমি তোমাকে সবকিছু বলছি, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। কথাগুলো শুনে মেয়েটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। সোহান লোকটির বুকের পর পা রেখে, বল, কেন চারুর সাথে এমন করলি? বাবা, এই জন্য আমাকে মাফ করে দাও, কিন্তু বিশ্বাস করো, আমি মেয়েটার শরীরে কোনো পাপের চিহ্ন লাগাইনি। তাহলে? আমি ঘুমের ওষুধ দিতেই মেয়েটা ঘুমিয়ে পড়ার পর আমি মেয়েটাকে বিছানায় রেখে দেই। নিজের মেয়েকে মিথ্যা বলে ওর শরীর থেকে বোরকাটা খুলে ঢেকে রাখতে বলি। আমার একটু কাজ ছিল, তাই দোকানে ফিরতে দেরি হয়েছিল। আর যখন ফিরে আসলাম তখন দেখি মেয়েটা আর নেই। বিশ্বাস করুন, মেয়েটাকে আমি স্পর্শও করি নাই। কথাগুলো শোনা মাত্র সোহান লোকটির বুক থেকে পাটা সরিয়ে নিয়ে পথের দিকে রওনা দিল। সে লোকটির কথা শুনে হাসবে না কাঁদবে সেটা একদম ভেবে পাচ্ছে না। খুশির আকারটা তার চোখে মুখে ভাসছে। বাসায় ফিরে এসেছে আর এখন সে চারুর রুমের সামনে দাঁড়িয়ে আছে। হাতে খাবারের প্যাকেট করা আর কাঁধে রয়েছে কিছু কাপড়। দরজা করা নাড়তেই চারু দরজা খুলে ফেলল। চারুকে জোরবশত সেগুলো দিয়ে সে রুমটা নিজে থেকে আটকে দিয়ে চলে এলো। মেয়েটাকে খুব তাড়াতাড়ি দুঃখ বেদনার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। হঠাৎ রাতটা কেটে চারিদিকে আজানের সুর শোনা যাচ্ছে। আর এদিকে চারুর রুমটাতে কে যেন খটখট করে ধাক্কা দিচ্ছে। চারু তাড়াতাড়ি উঠে গিয়ে রুমটা খুলতে দেখে সোহান পাঞ্জাবি গায়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়া, আপনি এখানে? চারু, এভাবে এত অলস হলে চলবে না তো। এখন আবার কি করতে হবে? তাড়াতাড়ি অজু করে এসো, নামাজ পড়তে হবে। সোহানের কথা শুনে চারুর চোখ দুটো লম্বা হয়ে গেল। পতিতা হতে গেলে নামাজ পড়তে হয়, সে তো কখনো এরকম কথা শুনেনি। ভাইয়া, পতিতা হয়ে নামাজ পড়তে হবে কেন? চারু, তুমি কিন্তু আমাকে ধমক দিচ্ছ। যাও, গিয়ে অজু করে এসো। কিন্তু আমাকে তো জানতে হবে এইসবের ভেতরে আবার নামাজ আসলো কোথা থেকে। আমি তো দেখেছি পতিতারা খুব খারাপ হয়। চারু, যখন তুমি ভালো কাজ করবে তখন তোমাকে কেউ সন্দেহ করবে না। আর যারা শুধু খারাপ কাজ করে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। সোহানের কথাটা চারু বিশ্বাস করে নিল। সে তো নিজেই কত এরকম পুলিশ কেস দেখেছে। যাক বাবা, তাহলে এখন থেকে নামাজ পড়লে আমাকে কেউ সন্দেহ করবে না। ভাইয়ের তো হেপি বুদ্ধি। কিন্তু কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে কেন চারু? কথাটা শুনে চারু মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বের হয়ে আসলো। চারু যেতে সোহান চুপি চুপি হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে যেতে বলল, পাগল একটা মেয়ে। চারু অজুখানায় গিয়ে দেখে ফ্ল্যাটের সবাই সেখানে উপস্থিত। সে ভাবলো হয়তো এখানের সবাইকে এই নিয়ম মানতে হয়। চুপি চুপি একটা মেয়ের কাছে গিয়ে বসে। আচ্ছা আপু, তাহলে এসব সত্যি মানতে হয়? এই মেয়ে, কিসব বলছো তুমি? চারু বুঝতে পারলো না মেয়েটি এমন কেন বলল। অজু সেরে সে নামাজ শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো।
কখনো সে এমন স্বাধীনভাবে ফ্ল্যাটে রাত কাটায়নি। বেলকনি থেকে ঠান্ডা হাওয়া লাগতেই তার চুলগুলো তুলতে শুরু করলো। সকাল হতেই আবার চারু সোহানের সামনে হাজির। ভাইয়া আমাকে ডেকেছেন? হ্যাঁ, নামাজ পড়েছো? জি। কোরআন পড়তে পারো? জি না। কাল থেকে নামাজ বাদেই পাশের রুমে কোরআন শিখতে যাবে। কি? এত অবাক হওয়ার কিছু নেই। যদি তোমাকে পুলিশ কোনো হোটেল থেকে আটক করে, তখন তুমি কোরআন পড়লে ওরা তোমাকে ছেড়ে দিবে। ও এই কথা? সকালে কিছু খেয়েছো? না। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আচ্ছা ভাইয়া, আমি একটু আগে একটা মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে সে আমাকে ছাড়িয়ে দিল কেন? কি? তুমি কাকে এই কথাটা বলেছো? এই পাশের রুমের আপুকে। চারু এখন থেকে আর এসব করবে না। ধরো, তার কথা যদি সবাই জেনে যায়, তাহলে সে লজ্জা পাবে না? তাহলে সে কি কখনো শিকার যাবে নাকি? হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন। তো চারু সাহেব, এখন থেকে কিভাবে চলতে হবে? এখন থেকে কারোর সাথে এরকম কথা বলা যাবে না। এই তো ভালো মেয়ে। এখন যাও আর গিয়ে রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে বেরোতে হবে। কোথায় যাবেন? তোমাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। বুঝো না, মেয়েদেরকে একটু ডাক্তার দেখানো উচিত। চারু আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। চারুর পাগলের মতো মাথাটা দেখে শোন আর হাসি ধরে রাখতে পারল না। এ কেমন মেয়ে রে বাবা, এত বড় হয়েছে, তবুও ভিতরে বাচ্চাদের মতো বোকাই রয়ে গিয়েছে। হসপিটালটা খুব কাছেই, তাই শোন চারুকে নিয়ে হেঁটে রওনা দিল। তাকে একটা বিষয় জানতে হবে, যেটা চারুর জীবন মরণের সাথে জড়িত আছে। পথে হাঁটার সময় চারু সোহানকে ডিস্টার্ব করার চেষ্টা করতে চাইল, কিন্তু কোনো মতে পেরে উঠছে না। তাই চারু সোহানকে বলে ফেলল, ভাই একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আচ্ছা, কল গার্লরা তো প্রতিদিন কতজনের সাথে রাত কাটায়, কিন্তু এদের তো কোনো বাচ্চা হয় না কেন? চারুর এই কথাটা শুনে সোহানের মাথাটা ভনভন করে উঠল। চারুদিকে সে হাপলার মতো তাকিয়ে রইল। এখন সে চারুকে কি জবাব দিবে? এই মেয়েকে কে বোঝাবে? বাবা, এসব ভাবতে নেই। চারু, আসলে ওদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটার মাধ্যমে ওদের বাচ্চা হবার কোনো সম্ভাবনা থাকে না। ও এই ব্যাপার? তাহলে আমাকে তো এমন কোনো চিকিৎসা দেওয়া হয়নি ভাইয়া। এই জন্যই তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন। চারু, একটু চুপ থাকতে পারো না? সে কখন থেকে বলেই যাচ্ছ, একটু রাস্তাঘাট দেখে চললে হতো না? সোহানের কথায় চারু চুপ হয়ে রইল। চারু ভাবতে লাগলো, তাহলে আজকে হসপিটালে আমাকে চিকিৎসা দেওয়া হবে। খারাপ হতেও দেখি অনেক ঝামেলার ব্যাপার। ওদিকে সোহান চারুকে নিয়ে হসপিটালে পৌঁছে গিয়েছে। ডাক্তারের কেবিনে ঢুকতেই, কি ব্যাপার সোহান সাহেব, হঠাৎ করে চলে এলেন? হ্যাঁ বন্ধু, একটা জরুরি কাজে আসতে হলো। হঠাৎ তোর এমন কি কাজ পড়লো? আর তোর সাথে মেয়েটিকে? সোহান আর কিছু বলল না। চুপি চুপি ইশারায় ডাক্তার শাকিলকে ইশারায় কি যেন বোঝাতেই শাকিল কিছুটা চিন্তিত হয়ে চেয়ার থেকে উঠে পড়লেন। কোনো কথা না বলে সে চারুকে নিয়ে বাইরে চলে গেল। চারু, তোমার অপারেশনের সময় হয়ে এসেছে। যাও, উনি তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। কথাটা শোনার পর চারু ভয়ে ভয়ে ডাক্তারের পিছন পিছন যেতে লাগলো। চারু খুব ভয় হচ্ছিল যদি তার কিছু হয়ে যায়, কিন্তু সোহান চারুর চোখে স্পষ্ট জল দেখতে পেয়েছে। সে বুঝতে পেরেছে চারুর কষ্ট হচ্ছে, তবে চারুর থেকে তার বেশি চিন্তা হচ্ছে। রিপোর্ট না দেখা পর্যন্ত তার ভিতরের ব্যথাটা দূর হবে না। 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো সোহান কেবিনে চুপচাপ বসে রয়েছে। এসিতেও তার কপালে ঘাম জমে রয়েছে। একটু পর হঠাৎ সে কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। সে আর বসে রইল না, দাঁড়িয়ে সে শাকিলকে দেখে। কি রিপোর্ট আসছে চারুর? শাকিলকে বেশ ঘমার্ত দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে তার সামনে ফাইলটা রেখে, সোহান, তুই বাবা হতে চলছিস? কথাটা শোনার পরেই সোহানের মুখ থেকে কোনো কথা বেরোলো না। ফাইলটা খুঁজতে লাগলো। তার বিশ্বাস চারু একদম ঠিক আছে। হঠাৎ করে রিপোর্টটা বের করে তাকিয়ে দেখার পর গম্ভীরভাবে সে শাকিলের দিকে তাকাতেই দেখে শাকিল হাসছে। তোকে দেখে আমার খুব লালসা হচ্ছে। শালা, তুই বাবা হলি কেমনে? শাকিল, তুইও না? বল, আর কি কোনো সমস্যা আছে? চারুর অপারেশন নেগেটিভ, সে একদম ঠিক আছে। এমনকি তার শরীরে এক ফোঁটা আঁচড়ও লাগেনি। আহ, তুই আমাকে বাঁচালি। সোহান, আমি যেটা ভাবছি সেটা কি ঠিক? কথাটা বলতে চারুর রুমে ঢুকে পড়লো। চারুকে দেখা মাত্র সোহান দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরল।
চারু কিছু ভাবার আগে এসব ঘটতেই তার শরীর কিছুটা কেঁপে উঠল। এভাবে লোকজনের ভিতর এরকম ভাবে জড়িয়ে ধরাতে চারু লজ্জে লাল হয়ে গেল। শোন আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। চারুর হাতটা ধরে কেবিন থেকে বেরিয়ে এলো, শুধু পিছনে এক পলক ফিরিয়ে সাইকেলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে এলো। রাস্তায় দুজন হাঁটছে, কিন্তু এখনো চারুর বুক ধড়ফড় করছে। চুপচাপ পাশাপাশি দুজন হাঁটছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। তবে চারুর মনে একটা প্রশ্ন জাগছে। আপনি আমাকে অত লোকের ভেতর জড়িয়ে ধরলেন কেন? তুমি সঠিকভাবে অপারেশন করতে পেরেছো। তাহলে জড়িয়ে ধরবার কি প্রয়োজন? চারু, তুমি একটু বেশি বেশি কথা বলো। শোনো, এই যে তোমার আজকে অপারেশন হলো, ঠিক তেমনি আজ থেকে তুমি দু একটা ছেলের সাথে রাত কাটাতে পারবে। চারু কথাগুলো শুনে খুব একটা খুশি হলো না। হয়তো সে চায়নি এত তাড়াতাড়ি সোহানকে ছেড়ে যেতে, কারণ সোহান কাছে থাকলে তার খুব ভালো লাগে। সে সোহানের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার সাথে পাশে ফিরে আসলো। এসার পর নামাজ শেষ করে চারু রুম থেকে বেরিয়ে এলো। এভাবে সারাদিন রুমে থাকতে তার একদম ভালো লাগে না। একটু আগে সোহান তাকে নামাজ পড়তে বলেছে। আচ্ছা, তাহলে কি আমাকে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে হবে? কতগুলো ভাবতে চারু কোনো জবাব না পেয়ে ভাবলো, একবার ভাইয়ের রুম থেকে একবার শুনে আসি। সে চুপি চুপি সোহানের রুমের দিকে এগুতে লাগলো। খেয়াল করলো রুমটা খোলা রয়েছে। একটু উকি ঝুঁকি দিয়ে দেখলো ভিতর কেউ নেই। ভিতর গিয়ে সোহানকে না পেয়ে সে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখলো সোহান রান্নাঘরে বসে রয়েছে। চারু সোহানের রান্না করতে দেখে বেশ অবাক হলো। ছেলেরাও রান্না করতে পারে। এদিকে চারুকে রান্নাঘরে আসতে দেখে। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? কথাটা শুনে চারু কিছুটা ভয় পেল। হঠাৎ করে কিছু শুনলে তার বেশ ভয় লাগে। মানে কিছু না, এই একটু চারপাশটা দেখছি। ও, তাহলে ভিতরে আসো। চারু ভিতরে গিয়ে চুপি চুপি সোহানের পাশে দাঁড়ালো। এভাবে রাতের বেলায় একটা ছেলের কাছে দাঁড়াতে তার কিছুটা সংকোচ বোধ হলো। চারু, হ্যাঁ বলুন। রান্না করতে পারো? জি। কি কি রান্না করতে পারো? আমাদের তো নিজেদের পরিশ্রম করে খাবার জোগাড় করতে হতো, তাই রান্না জগতের সবকিছুই তৈরি করতে পারি। বাহ, তাহলে তোমাকে বউ বানালে ভালোই হবে। হুম। কি বললেন? বলছি আমাকে একটু সাহায্য করো। আজকে বুয়াটা ছুটিতে আছে, তাই রান্নাটা করার কেউ নেই। তবে যে আপনি রান্না করছেন। বাইরের খাবার আমার ততটা ভালো লাগে না, তাই সব সময় এই বিষয়টা মাথায় রেখে রাঁধুনি হয়ে গিয়েছি। হ্যাঁ, সব ঠিক আছে, তবে আপনি তরকারিতে কিন্তু ওইটা লবণের জায়গায় চিনি ঢালছেন। কথাটা শুনে সোহান কোটার দিকে তাকিয়ে একটু মুখে দিতেই দেখে চারুর কথাটা একদম সঠিক। কি করবে আর, কি বা বলার আছে তার? মানে এই তোমাকে যাচাই করছিলাম যে তুমি বুঝতে পারো না কি। হ্যাঁ, আমি আসার আগে থেকেই তো আপনার হাতের কৌটাটা দেখছি। তাহলে আপনি স্বপ্নের ভেতর আমাকে যাচাই করছিলেন বুঝি? দরেকে আর কিছু বলতে পারলো না সোহান। চুপি চুপি সেখান থেকে সরে পড়লো। কিন্তু রান্নার জিনিসের ডয়ারের সামনে বোতলের গায়ে তো লবণ লেখা ছিল। তার মানে রাঁধুনি তার থেকে কি একটা লুকিয়ে রাখে। কিন্তু চারুর কাছে তো লজ্জাটা শেষ করেই ফেলেছে। চারুদিকে তাকাতে খেয়াল করলো চারু এখনো মিটিমিটি করে হাসছে। কি আর করবে, শালা চিনি, তুই আমারে কুড়িয়া দিলি নুন। মনে মনে বলতে কথাগুলো বলতে বলতে লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল সোহান। রাতে খাবার খেতে বসে সোহান আর কিছু বলতে পারলো না। রান্নাটার কোনো তুলনাই হয় না। এমন একটা মেয়ে যদি তার সবসময় রাঁধুনি হয়ে থাকতো, তাহলে কতই না ভালো হতো। খাবারগুলো খেয়ে দুজনেই ঘুমানোর জন্য নিজেদের রুমে চলে গেল। রাতটা এভাবেই দুজনের কেটে যেতে লাগলো। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। রাত ঠিক 2টা বাজে। হঠাৎ চারুর রুমে দরজায় কে যেন ঠকঠক করতে লাগলো। এত রাতে কে তার দরজার সামনে এসে তাকে ডাকবে? চারুর মুহূর্তে গলাটা শুকিয়ে গেল। সন্ধ্যায় সোহান বলেছিল তাকে নাকি সকালে কিছু কাজ করতে হবে। তাহলে কি রাত না হতেই কেউ চলে এসেছে? কতগুলো ভাবছে আর চুপি চুপি দরজার দিকে এগুচ্ছে। খুলবে কি খুলবে না এসব ভাবতে ভাবতেই দরজাটা খুলে ফেল। ভাইয়া, আপনি এত রাতে? চারু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এত রাতে আবার কি মহাকাজ পড়লো যে এই শীতে উঠতে হবে? কতগুলো বলতে রুমের বাল্বরা জ্বালিয়ে দিল চারু। চুলগুলো এলোমেলো হয়ে তার কাঁধ থেকে নেমে পড়েছে। রাতের এমন দৃশ্য দেখে সোহান কি করবে বুঝতে পারছে না। ঠোঁটগুলো এত গোলাপি যে লিপস্টিকেরই তার কোনো প্রয়োজন পড়ে না। শরীরে একটা রেশমি কালারের পোশাক, সব মিলে তার কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। হঠাৎ চারুটাকে সে বাস্তবে ফিরে এলো। নিজে ভাইয়া, এভাবে চুপ হয়ে আছেন কেন? তাড়াতাড়ি সবকিছু খুলে ফেলো।
কি? সরি সরি বলছি যে, তাড়াতাড়ি পোশাক পাল্টে নাও। ভাইয়া, আপনি মাঝে মাঝে এমন ভাবে কথাগুলো বলেন, মনে হয় আপনি যেন আগে থেকেই সেগুলো মুখস্থ করে আসেন না। কিন্তু কিন্তু কি? এই ঠান্ডায় এমন কি কাজ পড়লো? যাও তাড়াতাড়ি অজু করে আসো। ভাইয়া, বুঝি না, নষ্ট হতে এসবের কি দরকার? বেশি কথা নয়, তোমাকে রাত জাগতে শিখতে হবে, তাই তোমার জন্য এটি খুব দরকার। ঠিক আছে, কিন্তু আমাকে তো খারাপ কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে না। পতিতালয় বেশিরভাগ দাড়িওয়ালাই যায়। যখন তোমাকে তারা প্রশ্ন করবে, তখন যাতে তুমি সহজেই উত্তর দিতে পারো, সেজন্য এই কাজটা তোমাকে করতে হবে। ও, এই জন্যই ভাবি হুজুরটা এত বাটপার হয় কেন? যখন বুঝতে পেরেছো, তখন আর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। তাহলে ওই যে লোকজন বলে জামা কাপড়ের কত কিছু খুলে ফেলে, এইসব বিষয়ে কখন শেখাবেন? এবারের কথাটা শুনে সোয়ান কিছুক্ষণ নীরবতা পালন করতে থাকলো। সে এই মেয়েকে কিভাবে বোঝাবে যে চারু, তুমি এখনো বাচ্চা, তোমাকে দিয়ে এসব একদম হবে না। চারু, যদি তোমাকে ক্লাস 5-এ পড়ার সময় 10ম শ্রেণীর প্রশ্ন দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? আমি তো তখন সেটা পারবো না, কারণ আমার পড়াশোনা তখন অনেক বাকি। ঠিক তেমনি তোমাকে যদি একবারে শেষ প্রান্তের ট্রেনিং দেওয়া হয়, তাহলে তুমি সেটা নিতে পারবে না। কথাটা শোনাই চারু ভীষণ লজ্জা পেল। সে নিজের মাথায় আঘাত করে নিজেকে বলতে লাগলো, চারু, তুই একটা গাধা। তুই কেন নিজে নিজেকে ছোট করছিস? সোয়ান কথাগুলো বলে চলে যাবার জন্য অগ্রসর হতেই, ভাইয়া, নামাজটা না হয় পড়ে নিব, তবে কালকের কাজটা যদি আজকে একটু দেখিয়ে দিতেন। কি মেয়ে এটা, কেন উতলা হয় এই মেয়েটা? সোয়ান ইচ্ছে করে আবারও চারুর কাছে ফিরে গিয়ে, ঠিক আছে, তবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর কোনো কথা বলবে না, কেমন? ঠিক আছে। সোয়ান এবার চারুর কিছুটা কাছে চলে আসলো। এতে রাতে চাতু এমন পরিস্থিতির কিছুটা ফরকে গেল। চারু সরে যাবার আগে নিমিষে চারুর গোলাপি ঠোঁট দুটো আলতো করে চেপে ধরলো। চারুর সাথে সাথে সোয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই সোয়ান চারুকে পিছন থেকে আবার আটকে ধরলো। ছিছি ভাইয়া, এটা কি করছেন? প্লিজ আমাকে কিছু করবেন না। একদম চুপ করে থাকবে। আমি যেটা করব সেটা একদম মনোযোগ দিয়ে শিখবে। চারু হঠাৎ করে জোরাজোরি বন্ধ করে ফেলো। পিছন ফিরে সে সোয়ানের চোখে চোখ রাখলো। দুজনের মাঝেই কেমন যেন একটা ভালোবাসা কাজ করছিল। শারু সোয়ানের ভিতর অতলেই হারিয়ে যেতে থাকলো। তার চোখে মুখে লজ্জার স্পষ্ট সাপ ফুটে উঠেছে। বুকের ভিতরটা কেমন যেন ধরফর করছে। সোয়ান তার কাছে যেতেই এই শীতে তার কেমন যেন একটা শিহরণ জাগলো। সোয়ান যখন তার কাঁধে দুটো হাত রাখলো, তখন সে বুঝতে পারছিল কেন সোয়ান তাকে সবকিছু ধীরে ধীরে শিখাচ্ছিল। চোখটা তার হঠাৎ করেই বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পর সোয়ানের নিঃশ্বাসটা তার নাকের কাছে অনুভব করলো। আলতো করে তার ঠোঁটটা সোয়ান চেপে ধরতে তার ভিতরে একটা জোরালো নিঃশ্বাস বয়ে গেল। তার মনে হলো সে এর আগে কখনো এমন অনুভূতি টের পায়নি। ঠান্ডা ঠোঁটের স্পর্শটা তার কথাগুলো বন্ধ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে এটা কোনো শেখানোর ট্রেনিং না, এটা তার ভালোবাসার একটা অংশ। কিছুক্ষণ পর চারুকে সোহান নিজে থেকে ছাড়িয়ে নিল। চারুর ঠোঁটগুলো থরথর করে কাঁপছিল। সে বুঝতে পেরেছে জীবনের প্রথম কোনো স্পর্শ কতটা ভুলিয়ে দিতে পারে সবাইকে। চোখ দুটো বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার কানের পাশে কে যেন পড়লো। চারু, এটা কোনো ট্রেনিং ছিল না, এটা ছিল আমাদের ভালোবাসার একটা মুহূর্ত। কথাগুলো শোনা মাত্র চারুর ঠোঁটগুলোতে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু কথাগুলো একটু ভালোভাবে বোঝার পর চারুর চোখটা বড় বড় করে চারিদিকে তাকিয়ে সোহানকে খুঁজতে লাগলো। কি তার সাথে চালাকি, ট্রেনিং এর নাম করে তাকে ব্যবহার করা। কিন্তু চারু চারপাশে কাউকে দেখতে পেল না। মনে মনে বলতে লাগলো, কিপটে বদমাইশ ছেলে কোথাকার। যখন এত ভালোবাসার শখ, তখন আমাকে বললেই পারতি। পরক্ষণে সে আবার হেসে উঠল। যেভাবেই হোক না কেন, প্রকাশ্যে ভালোবাসার চেয়ে চুপি চুপি প্রেম বিনিময়টাই ভালো। আর যাই হোক, ছেলেটা খারাপ হলেও বেশ রোমান্টিক। হয়তো এই জন্য ছেলেটা এত ফেমাস। তবে একটু পাগল টাইপের। তবে সেটা কোনো সমস্যা না। পাগল ছেলেরাই একটু বেশি রোমান্টিক হয়। তাই শুধু ভালোবাসাটা পাগলামির মাঝে নিজের করে নেয়। হাসতে হাসতে সে ওখানেই বসে পড়ল। আর যাই হোক না কেন, সে এইটুকু বুঝতে পেরেছে যে সন্তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আর সে নিজেই তো সেই ছেলেটাকে ভালোবাসে। অজুখানা থেকে এসে ফুলের জায়নামাজ পেরে নিল। বোরকাটা পরে আয়নার সামনে থেকে জায়নামাজের দিকে অগ্রসর হতে লাগলো। তাকে আজকে এই ছেলেটাকে পাবার জন্য এই খোদার কাছে মিনতি করতে হবে। এত রাতে আগে কখনো ওঠার অভ্যাস নেই, তাই নামাজ শেষ করে সে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই
হঠাৎ চারুর চোখে রোদ লাগতেই তার চোখ দুটো খুলে গেল। তাকাতে দেখে সোহান তার কাছে হাজির। এখনো ঘুমিয়ে আছো? ঘড়িতে কত বাজে সেটা দেখেছো? আপনি একটু সাড়া দিলেই উঠে যেতাম। তো বলুন, এখন আমাকে কি করতে হবে? আজকে তোমাকে পতিতালয় ভ্রমণ করতে নিয়ে যাব। কি সত্যি আমাকে সেখানে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে দেখো একটা কাপড় রাখা আছে, সেটা পরে বাইরে চলে এসো। কথাটা বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। চারুর মন খুশিতে ভরে গেল। তার ইচ্ছেটা আজকে পূরণ হতে যাচ্ছে। টেবিলের উপর তাকিয়ে দেখে তার জন্য একটা পোশাক রাখা আছে। প্যাকেট থেকে পোশাক বের করে বুঝতে পারছে না এটা কিভাবে পরিধান করে। পাশে খেয়াল করে দেখলো তার জন্য সোহান ব্যবস্থা করে রেখেছে। পোশাকটা পরে আয়নার সামনে যেতে সে নিজের মুখ নিজেই ঢেকে নিল। এটা কি? তার শরীরের প্রায় অংশই দেখা যাচ্ছে। নিজেকে তার খুব খারাপ লাগছিল, কিন্তু সোহান পড়তে বলেছে বিধায় সে সেটাই পরে বাইরে বের হয়ে এলো। চুপি চুপি চারু গাড়ির ভিতরে বসে নিজেকে আল করার চেষ্টা করছে। সোহান চারুর এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছে। সোহান জানে চারু একবার যেখানে যাবার পর আর ভুলেও এরকম পরিকল্পনা করবে না। তবে চারুকে দেখতে বেশ হয়েছে, কিন্তু চারুর দিকে তাকাতে পারছে না। চুপচাপ হাসিটা থামিয়ে রেখে গাড়িটা নিয়ে রওনা দিল পতিতালয়ের গেটে। সোহান গাড়িটা থামাতে চারপাশের ছেলেপেলেগুলো কিছু একটা আঁচ করতে পেরে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। গাড়ি থেকে সোহান নামতেই খেয়াল করলো চারপাশটা একদম ফাঁকা। সে পিছনে তাকাতে দেখে তার পিছনে 15টা গাড়ি দাঁড়ানো। সোহান একটা হাসি দিয়ে চুপচাপ ভিতরে চলে গেল। চারু গাড়ি থেকে নামছে আর চারপাশটা বারবার দেখছে। মনে মনে বলতে লাগলো, ছি, কি বিচ্ছিরি পোশাক! ওড়নাটাও নেই, কোমর আর হাঁটু। এভাবে বের হয়ে থাকলে লোকজন আমাকে দেখে কি ভাববে? গেটের ভিতরে যেতেই চারুর চোখ দুটো বড় হয়ে গেল। কিসব হচ্ছে এখানে? যে যেখানে পারছে সেখানে কিসব আজে বাজে কাজ করছে। পাশের রুম থেকে আওয়াজ আসতে চারু এক চিৎকার দিয়ে দৌড়ে দূরে চলে এলো। চারিদিকে মেয়েদের গায়ে তার থেকেও বিচ্ছির পোশাক। কেউ কেউ আবার নিজের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার এক পাশে নজর যেতেই কিছুটা এগিয়ে গিয়ে রুমে একটু উকি দিতে এক চটকায় মাটিতে পড়ে গেল। এখানে কি করা হচ্ছে মেয়েদের সাথে? চারুর পাশে মেয়েটাকে হঠাৎ করে কয়েকটা ছেলে এসে উঁচু করে নিয়ে চলে গেল। মেয়েটা অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে পারলো না। তার মানে একটা প্রশ্ন জাগলো, তার পাশ থেকে মেয়েটাকে নিয়ে গেল, কিন্তু তাকে কেন কেউ কিছু বললো না? কথাটা ভাবতেই হঠাৎ তার বুকের দিকে খেয়াল করতেই দেখে একটা কার্ড লাগানো। চারু একটু খেয়াল করে লক্ষ্য করে দেখে সেখানে একটা পুলিশ লাইসেন্স কার্ড লাগানো। চারিদিকে এমন অবস্থা দেখে চারপাশটা তার কাছে আধারের মতো লাগছিল। পাশে একটা গেট থেকে দেখে একটা উলঙ্গ মেয়েকে কয়েকজন ধরে আবার নিয়ে যাওয়া হচ্ছে। চারু বুঝতে বাকি রইল না মেয়েটাকে এখানে পাচার করা হয়েছে। এক দৌড়ে চারু বাইরে পেরিয়ে গাড়িতে উঠে পড়লো। গাড়িটার সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা বাসার সামনে থেমে গেল। গাড়ি থেকে চারু নেমে দৌড়ে রুমে চলে গেল। সোহান বুঝতে পেরেছে চারু সবটুকুই বুঝে নিয়েছে। সে জানতো চারুকে পুরো বোঝানোর দরকার নেই, সেজন্য চারুকে শুধু পতিতালয়ের কেনাবেচার জায়গাটাই দেখিয়েছে, আসল ভোগের জায়গাটা তাকে দেখায়নি। রাতে দুজনেই ছাদে বসে রয়েছে, পাশাপাশি বসে দুজনেই কফি হাতে নিয়ে তাদের সামনে থাকা চারটা দেখছে। পাশ থেকে কেউ একজন বলে উঠল, ভাইয়া, আজকালেও মেয়েরা এত নির্যাতিত? এটাই সমাজের সবচেয়ে বড় সমস্যা, যেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি এই পেশায় কতদিন আছেন? প্রায় 10 বছর। আপনি তো অনেক মেয়েকে সেখানে পাঠান, কখনো কারোর প্রতি আপনার মায়া লাগেনি? কথাটা শুনে সোহান কিছুক্ষণ নীরব রইল। একটা মেয়ে যদি তার নিজের জীবন নিজে থেকে বিপদের দিকে ঠেলে দেয়, তখন আমার কিছু করার থাকে না। যদি কেউ কখনো আমাকে বলতো, ভাইয়া আমি এসব পথে যাব না, তাহলে তাকে তক্ষুনি ছেড়ে দিতাম। কিন্তু জানি না এসব মেয়েরা কখনো সে পথ থেকে আর ফিরে আসতে চায় না। ভাইয়া, এইটার জন্য কি শুধু আমাদেরকে দায়ী করলে ঠিক হবে? চারু, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করেন। যখন তুমি আমার দেওয়া পোশাক পরে বের হয়েছিলে, তখন লোকজনের তোমার প্রতি কেমন আকর্ষণ হয়েছিল? আমি যখন চারপাশটা দেখছিলাম, সবাই আমাকে বারবার দেখছিল। মেয়েদেরই একটাই সমস্যা, যেটা তারা তাদের পোশাকের মধ্যে প্রচার করে বেড়ায়। অনেকে বলে, তাহলে শিশুরা কেন নির্যাতিত হয়? আসলে এই কথাটার কোনো ভিত্তিই নেই, কারণ খারাপ কাজ মানে খারাপ। যেটা তুমি ওদেরকে দেখাচ্ছ, সেটা তারা তোমার থেকে নিতে না পেরে শিশুদের উপর প্রভাব ফেলছে।
সবাই তাদের নিয়তির শিকার। তো আজকের কাহিনীর পর তোমার ডিসিশন কি হলো? সেটা এখনো ভাবিনি। আচ্ছা, আমাকে আর কতক্ষণ থাকতে হবে এখানে? কথাটা শুনে সোহান কিছুটা গম্ভীর হয়ে গেল। তার ভিতর কি চলছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটাকে তার কথাটা বোঝাতে পারছে না। সোহান চারুর পাশে গিয়ে চারুর হাতটা ধরে। চারু, আকাশের ওই চাঁদটা দেখছো? জি। এই চাঁদকে আমরা রাতের সবচেয়ে সৌন্দর্য ভাবি, কিন্তু এই চাঁদের সুন্দর প্রতিভাটা কোথা থেকে আসে? সেটা আসে সূর্য আছে সেটার জন্য। আর ঠিক তেমনি একটা মানুষের জন্য দরকার আর একটা হাত, যেটা তাকে বাঁচতে শেখাবে আর তার হাত দুটো সব সময় ধরে রাখবে। কথাগুলো চারুর ভিতরে শিহরিত হতে শুরু করলো। চারুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে পড়লো সোহান। সে চারুর চোখে কিছু একটা লক্ষ্য করে তাকালো। হয়তো আজ দুজনেরই কিছু একটা ফিল হচ্ছে। চারু হাত দুটো উঁচু করে। এই হাত দুটো দেখছো? এটা তুমি তোমার ইচ্ছাতে সব দিকেই নিতে পারবে। ঠিক তেমনি সেখানে যাওয়াটা তোমার উপর নির্ভর করবে। শুধু একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো। কথাটা বলে পাশ থেকে সোহান হেঁটে হেঁটে চলে গেল। কথাগুলো চারুর কানে বাজতে লাগলো। সে কিভাবে বোঝাবে? সোহান, আমি শুধু তোমাকে চাই। রাতের ঠান্ডা হাওয়াটা তার শরীরে লাগছে। শরীরটা তার বারবার কাঁপুনিতে উঠছে। হাত দুটো গুটিয়ে সে রুমে গিয়ে বালিশে মাথা রাখলো। আজকে তাকে আর বসে থাকলে হবে না। এই কয়দিনে সে সোহানকে যে ভালোবেসে ফেলেছে, তার ভালোবাসার কথাগুলো কালকে তাকে জানাতেই হবে। রাতটা গভীর হয়ে এসেছে। চারু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। আর সোহান চুপটি করে সোফায় ঘুমিয়ে রয়েছে। রাতের এই সময়গুলো তার সোফাতে কাটাতে ভালো লাগে। সকাল হতে চারু ঘুম থেকে উঠে পড়লো। চুপি চুপি ফ্রেশ হয়ে এসে চারপাশে উকি দিয়ে সে সোহানকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে যে পাওয়া যাচ্ছে না। তাই চুপি চুপি চারু সোহানের রুমে গিয়ে উকি দিল। রুমের ভিতর তাকে দেখলো কেউ নেই। সে চুপি চুপি রুমের ভিতর প্রবেশ করলো। রুমে যেতে সে বেশ অবাক হলো। বাহ, রুমটা তো বেশ সুন্দর। চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ তার টেবিলের উপর নজর পড়লো। টেবিলের উপর রাখা আছে বিভিন্ন ধরনের বই আর বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কাগজ। চারু সেখান থেকে একটা কাগজ ওঠাতেই খেয়াল করলো সেটা তার নামে রেজিস্টার আছে। কথাটা ভাবতেই খেয়াল হলো সেদিনে সেই অপারেশনের কথা। কাগজটা খুলে সে বেশ অবাক হলো। কাগজে তো অন্য কিছু দেখাচ্ছে। তাহলে সোহান যে বলল তাকে একটা মেডিসিন দেওয়া হবে। কাগজটা ভালো করে পড়ে সে বিশ্বাস করতে পারছিল না এই রিপোর্টটা সত্য। তাহলে সোহান আগে থেকে জানতো সে একদম ঠিকঠাক আছে। পাশ থেকে একটা আওয়াজ পেতেই সে দৌড়ে রুম থেকে বের হয়ে এলো। বেলকনিতে দাঁড়িয়ে সে খুশিতে হাসতে লাগলো। সে যে কতটা খুশি ছিল সেটা কাউকে বোঝাতে পারছে না। এখন তার নিজেকে বলতে ইচ্ছে করছিল, চারু, তুই পারবি। আজ তোকে কথাটা বলতেই হবে। রুমে এসে সুন্দর করে একটা চিঠি লিখলো। সে এখন বুঝতে পারছে সোহান কেন তাকে কখনো একলা চায়নি। চিঠিটা হাতে নিয়ে বাইরে যেতেই দেখে সোহান দাঁড়িয়ে আছে। সে এক দৌড়ে গিয়ে সোহানের বুকে ঝাঁপিয়ে পড়লো। আরে আরে চারু, তুমি এসব কি করছো? আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে তাই জড়িয়ে ধরেছে। আপনি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকুন। কিন্তু এভাবে ঝাঁপিয়ে পড়ার কারণটা তো বলবে। এর আগে আপনিও আমাকে অনেকবার জড়িয়ে ধরেছিলেন, তখন আমি কিছুই বলিনি। তাই এখন আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। সোহান চুপ করে দাঁড়িয়ে একটু রোমান্টিক ভাবে চারুর কোমরে আলতো করে ছুঁয়ে দিল। চারুকে দেখলেই শুধু তার এই একটাই দুষ্টামি মাথায় ভর করে। চারু একটু নড়চে উঠল। সে বুঝতে পারছে এটা সোহান ইচ্ছে করে তার সাথে মজা করছে। বেয়াদব ছেলেটা একটুও ফিলিংস বোঝে না, সবসময় শুধু তার সাথে দুষ্টামি করে। এই শুনছেন? হ্যাঁ বলো। কোমর থেকে একটু হাতটা সরানো যাবে? মানে একটা কথা বলার আছে। কথা বলবা নাকি কিছু করবে? যেরকম জড়িয়ে রেখেছো তাতে আমার তো কিছু শুনতে ইচ্ছে করছে না, একটু ঘুমানোর শখ জাগছে। চারু সোহানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে লজ্জায় মুখটা লুকিয়ে নিল। একটু একটু ফিলিংস হচ্ছে। যাই হোক চারু, তুমি কিছু একটা বলতে চাইছিলে। হ্যাঁ, আচ্ছা, আমি যে আপনাকে ছেড়ে যাচ্ছি এতে আপনার কষ্ট হবে না? চারু, মুখ থেকে কখনো এমন কথা বের করবা না। তুমি কখনো আমার থেকে যাবেই না। কেন? আমি তো তোমার সাথেই সবসময় থাকবো। ভাইয়া, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। চারু পিছন থেকে যে চিঠিটা বের করতে যাবে ঠিক তখনই সোহানের ফোন বেজে উঠল। সোহান ফোন হাতে নিয়ে খেয়াল করলো বাসা থেকে তার বাবা ফোন করেছে। চারু চোখটা বন্ধ করে চিঠিটা সোহানের সামনে রাখতে সে ফোন কানে নিয়ে পেছন ফিরে একটা দূরে চলে গেল। অনেকক্ষণ হতে চারু কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সোহান তার পাশে নেই। খেয়াল করলো একটু দূরে সোহান কার সাথে যেন কথা বলছে। চারুর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চিঠিটা তার আর দেওয়া হবে না দেখে চিঠিটা লুকিয়ে নিল। বেশ অভিমানের দৃষ্টিতে সে সোহানের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সোহান কথা শেষ করে খেয়াল করলো চারু তার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে রয়েছে। চারুর পাশে এসে
কিছু মনে করো না, বাসা থেকে বাবা ফোন করেছিল। কি জন্য? সব সময় বাসার বাইরে থাকি, সেই জন্য বাবা আমার বিয়ের জন্য মেয়ে দেখতে চাইছে। বাহ, তাহলে তো আপনাকে শুভেচ্ছা জানাতেই হচ্ছে। চারু, তুমি কিছু একটা বলতে চেয়েছিলে। কই না তো। মিথ্যা বলবে না। যেটা বলতে এসেছিলাম সেটা এখন মনে নেই, পরে মনে পড়লে তখন জানাবো। চারু, তুমিও না একদম বোকা একটা মেয়ে। হ্যাঁ, পাগল ছেলের বোকা পাগলি। পাগল বললে মনে হলো। আরে বললাম যে খাবার সময় হয়ে গিয়েছে, চলুন, আপনার খাবারটা বেড়ে দিতে হবে তো। শোন, চারুর কথাই বোকা হয়ে সেখান থেকে চলে গেল। চারু চুপি চুপি হাসছে। ছেলেটা বুদ্ধিমান হলো এক্সের পাগল, একটা কথাও খুব ভালো করে শুনে না। চারু মনে মনে ভাবছে, সোহানকে তার বাবা বিয়ের চাপ দিচ্ছে, তাহলে সোহান অবশ্যই একটু চাপে থাকবে। এই সুযোগে আমি সোহানকে আমার করে নিব। যেভাবেই হোক সোহানকে আমার মনের কথা জানাতেই হবে, কারণ আমি জানি ছেলেরা মেয়েদের সাথে লজ্জা বেশি পায়। তাই সে বুড়ো হয়ে গেলেও আমাকে তার ভালোবাসার কথাটা বলবে না। অনেকক্ষণ ধরে হোটেলে একা একা বসে রয়েছে। সে যে কখন সোহান থেকে এখানে বসিয়ে রেখে গিয়েছে। চারপাশে সবাই তার দিকে তাকাচ্ছে। তার খুব ভয় করছে। এখানে সোহান তাকে এনেছে কারোর সাথে দেখা করার জন্য। পানির বোতল হাতে নিতে খেয়াল করলো সোহান তার পাশে বসলো। ওই, আপনি তো বেশ অদ্ভুত, আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছেন? চারু, আমি দুঃখিত, কিন্তু একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম। এভাবে হবে না, মাফ চান। ঠিক। সোহানের কথা থেমে যেতেই চারু অবাক হয়ে সোহানের চোখের দৃষ্টিটা লক্ষ্য করলো। বাইরের দিকে তাকাতেই খেয়াল হলো একটা ছোট্ট 4 বছরের বাচ্চা তাদের দিকে এগিয়ে আসছে। বাচ্চাটা এগিয়ে আসতেই সোহান দৌড়ে গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল। সোহানের কোলে বাচ্চা দেখে চারু অবাক হয়ে গেল। সোহান চারুর পাশে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে বসলো। সোহানের মুখে ফুটে উঠেছে ভালোবাসার হাসি, যেটা চারুকে চিন্তার অঘরে ফেলে দিল। হঠাৎ পাশ থেকে শুনছ কথাটা শুনে চারুর মুখ তুলে তাকাতে দেখে একটা যুবতী মেয়ে। তবে মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি বিবাহিত। চারুর আর বুঝতে বাকি রইল না এদের কাহিনীটা। নিজের অজান্তে তার চোখ দিয়ে জল পেরিয়ে এলো। সোহান তার সাথে প্রতারণা করেছে, সে তাকে মিথ্যা বলেছে, নিজের চোখের জলটা লুকিয়ে নিল। চারু, তোমাকে ওদের জন্যই বসিয়ে রেখেছিলাম। এই যে, এটি হলো আমার ছোট্ট খোকা, আর ও হলো ঋতু। ঋতু হাতটা বাড়াতে চারুর বুকটা ধক করে উঠল। নিজের ভালোবাসাটা অন্যের কাছে এটা ভাবতেই হাত দুটো কাঁপতে লাগলো। অপরিচিত হওয়ার পর খেয়াল করলো সোহান শুধু ঋতুর সাথেই কথা বলে যাচ্ছে। একটা হাহাকার তার ভিতর কাজ করতে শুরু করলো। কান্নাটা তার পক্ষে চেপে রাখা সম্ভব হচ্ছিল না। সোহানকে একটু ওয়াশরুমে যাবার কথা বলে হোটেল থেকে বেরিয়ে এলো। চুপ করে একটা ফাঁকা জায়গা দিয়ে সে হাঁটছে। টপটপ করে তার চোখ থেকে জল পড়ছে। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছিল। গরিব বলে সোহান তার সাথে এতটা নোংরামি করতে পারলো। একটা মেয়েকে বিয়ে করে আরেকটা মেয়ের দিকে লালসার হাত বাড়িয়ে দিল। রাস্তার লোকজন হয়তো তাকে পাগল ভাবছে, কিন্তু চারু ঠিক করে নিয়েছে আর সে এখানে থাকবে না। একটা প্রতারকের সাথে সে কিছুতেই থাকতে পারে না। কান্না করতে করতে সে নিজের বাড়িতে ফিরে যাবার জন্য রওনা দিতে আরম্ভ করলো। এদিকে সোহান চারুর জন্য অপেক্ষা করে না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেল। সে চারুর ভিতর কিছু একটার আন্দাজ করতে পেরেছে। চারুর রুমে ঢুকে সবকিছু গুছিয়ে নিল। নিজের গা থেকে সোহানের দেওয়া শাড়িটা খুলে ফেলল। একটা প্রতারকের শাড়ি তার শরীরটাকে নোংরা করে দিবে। নিজের সবকিছু চারু ব্যাগে ভরে টেবিলের উপরে রেখে দিল। চোখটা মুছে সোহানের রুমে চলে গেল। তার সেই চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে সোহানের ডায়েরির উপরে রেখে দিল। ডয় থেকে তার অপারেশনের রিপোর্টটা বের করে নিল। রিপোর্টটা খুলে বুকে জড়িয়ে ধরল। সোহানকে সে একটা ধন্যবাদ জানালো। প্রতারণা করলো, তাকে সে সঠিক পথে ফেরাতে পেরেছে, নিজেকে পবিত্র রাখতে শিখিয়েছে, একটা মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়েছে। সে আর একটু সোহানের রুমে দাঁড়ালো না। চুপটি করে নিজের রুম থেকে ব্যাগটা নিয়ে রুমটা আটকে দিল। কিছু দূর সামনে এগোতেই হঠাৎ তার পা দুটো থেমে গেল। খেয়াল করলো তার সামনে সোহান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চারু সোহানের দিকে তাকালো না। সোহান ঘেমে গিয়েছে। সারাটা পথ হয়তো দৌড়ে এসেছে, সেজন্য এই ঠান্ডার ভিতর তার কপালটা ঘেমে গিয়েছে। চারুকে দেখে দৌড়ে সে চারুর কাছে চলে গেল। চারুর দিকে তাকিয়ে দেখে চারু কান্না করছে। চারুর কাঁধে সোহান হাত রেখে, আমাকে না জানিয়ে হঠাৎ হোটেল থেকে চলে এলে কেন? আর তুমি এভাবে কাঁদছই বা কেন? কি হলো, কিছু বলছো না যে? কেউ কি তোমাকে মেরেছে? চারু কোনো আওয়াজ না পেয়ে সোহান চারুর মুখটা উঁচু করতে ঠাস ঠাস করে সোহান নীরবে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল।
সে ভাবতেই পারছে না চারু কেন তার গায়ে হাত তুলো। ওই মেয়েটাকে আনতে পারেননি? যান গিয়ে আপনার বউ আর বাচ্চাটাকে আদর করুন। আপনার লজ্জা করে না একটা বাচ্চা থাকতে অন্য একটা মেয়ের সুযোগ নিতে? কথাগুলো বলে ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দিল। বাড়ি যেতেই হঠাৎ পিছন থেকে সোহান চারুর হাতটা চেপে ধরল। সোহানের চোখ দুটো জলে টলমলো করছে। চারু, তুমি আমার পুরো কথাটা আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আপনি আমার লাশ দেখবেন। হাতটা ছাড়ুন বলছি। কথাটা আর বলা হলো না। হাতটা হঠাৎ করেই চারুর হাত থেকে পড়ে গেল। সোহান আর কিছু বলতে পারলো না, না পারলো কাঁদতে আর না পারলো কিছু বলতে। এদিকে চারু কান্না করতে করতে চলে গেল, অন্যদিকে সোহান চুপচাপ রুমে চলে গেল। দুজনের ভিতরেই রয়ে গেল তাদের লুকানো কথাগুলো। হয়তো এরা আশা করেনি আর তাদের কোনোদিন দেখা হবে। সোহানকে আর সেদিনের পর কোথাও দেখা যায়নি। চারিদিকে সবকিছু চুপচাপ ভাবে ঘটে চলেছে। কেউ আর বাইরে কখনো একটা ছেলেকে দেখতেই পায় না। ধীরে ধীরে চারিদিকে আবার সেই পুরোনো খারাপ কাজগুলো শুরু হয়ে গিয়েছে। সবাই তখন শুধু একজনের পথের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু তাকে যে আর দেখা যায় না। ছেলেটা কি তাহলে আগের মতো নেই, নাকি অনেক আগেই সবার থেকে বিদায় নিয়ে কোন এক একাকিত্বের দূরের দেশে পাড়ি জমিয়েছে? কুয়াশা বেশ ঘন হয়ে গিয়েছে। এই ঠান্ডাটা হয়তো গরিবের জন্য খুব বেদনাদায়ক। একটা মেয়ে কাঁপতে কাঁপতে বাজারের দিকে এগুচ্ছে। শরীরে রয়েছে হালকা একটা কাপড়। শরীর দেখে মনে হচ্ছে কয়েকদিন পেটে কিচ্ছু পড়েনি। চোখের নিচটা কালো রঙে ছেপে গিয়েছে। এক একা চুপি চুপি মেয়েটাকে ধীরে ধীরে বাজারের ভিতর ঢুকতে দেখা যাচ্ছে। বাজারে এক প্রান্তে চলে গেল মেয়েটা। মনে হচ্ছে মেয়েটার কাছে টাকা নেই, তাই নষ্ট সবজির দিকে তার পা দুটো এগুতে দেখা যাচ্ছে। সবজির দোকানে গিয়ে কিছু সবজি নিয়ে আপরে হেঁটে চলো। মুখ দুটো শুকনো হয়ে গিয়েছে, ঠোঁট দুটো ফেটে এক কাট, চোখে একটা চশমা দেখা যাচ্ছে। হঠাৎ হাঁটার পথে কে যেন মেয়েটির গায়ে একটা চাদর জড়িয়ে দিল। পাশ থেকে কে যেন বলে উঠল, এই তুমি চারু না? কথাটা শুনে মেয়েটি দাঁড়িয়ে পড়লো। পাশ থেকে চারু তাকাতে খেয়াল করলো মেয়েটি আর কেউ না, মেয়েটি ঋতু। পাশেই রয়েছে ঋতুর ছেলে। চারু একটা মুচকি হাসি দিয়ে ঋতুর ছেলেকে কোলে তুলে নিল। ঋতু, তোমাদের ছেলেটা অনেক সুন্দর হয়েছে। তুমি হঠাৎ এই শীতের ভিতর এভাবে পাগলের মতো কোথায় যাচ্ছ? এই তো বাসার দিকে। সেদিন তোমাকে আর দেখতে না পেয়ে খুব খারাপ লেগেছিল। তুমি না অনেক ভাগ্যবান সোহানের মতো একটা ছেলেকে পেয়ে। তো তুমি একা কেন? সোহান কোথায়? সোহান? ওর তো তোমার সাথে থাকার কথা। চারু, তুমি এসব কি বলছো? সোহান কেন আমার সাথে থাকবে? এবারে কথাটা শুনে চারু থেমে গেল। তুমি সোহানের বিবাহিত বউ না? কি সব বাজে কথা বলছো? সোহান তো আমার খুব ভালো বন্ধু। ঋতুর কথা শুনে চারু অবাক হয়ে যায়। 1 বছর পরেও কথাটা শুনে চারু চমকে উঠল। তাহলে যে সেদিন ও তোমার বাচ্চাটাকে কোলে নিয়ে বাবা বলল? চারু, তুমিও না? সোহান কখনো আমাকে একটুও কষ্ট দেয়নি। সব সময় আমাকে এক চোখে দেখেছে। ও সব সময় আমার বাচ্চাকে নিজের মনে করত। কথাগুলো চারুর কাছে স্বপ্নের মতো মনে হলো। ভুল তো তার নিজেরই ছিল। সে কেন শেষবারের কথাটি শোনেনি? ঋতু, সোহান এখন কোথায় আছে সেটা বলতে পারবে? ওই যে সেদিনের পর থেকে তো আর সোহানকেই দেখতে পাইনি। জানি না ও এখন কোথায় আছে। সেদিন সোহান কিছু বলেছিল? জন্মদিনে গিফট হিসেবে ও তোমাকেই আমার কাছে নিয়ে এসেছিল। বেশি কিছু বলেনি, শুধু এটুকুই বলেছিল যে তোমাকেই ও বিয়ে করতে চলেছে। কিন্তু ও তো একটা পতিতালয়ের ট্রেনার ছিল। কি? সুমন, কি তুমি এমন অপবাদ দিতে পারো না? ধীরে ধীরে চারুকে ঋতু সব খুলে বলতে শুরু করলো। এখন আর চারু সেখানে দাঁড়িয়ে নেই, একটা বাড়ির পাশে বাগানের দিকে হাঁটতে শুরু করেছে। ঋতু তাকে এই ঠিকানাটাই দিয়েছে। ঠান্ডার ভিতর এতটা রাস্তা হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গিয়েছে। সে জানে না এখন সোহান তাকে মেনে নিবে কিনা, তবে তাকে যে ছেলেটার কাছে যেতে হবে, তার না বলা কথাটা যে তাকে বলতেই হবে। বাগানে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। চারপাশে প্রচন্ড বাতাস বইছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। চোখ থেকে জল মুছে নিয়ে ভিতর চলে গেল। কিছু দূর যাবার পর খেয়াল করলো কিছু দূরেই অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে। তার পাশে রয়েছে একটা বসার জায়গা। চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না, শুধু সেই বসার জায়গায় একজনকে চাদর মুড়িতে বসে থাকতে দেখছে সে। লোকটির মুখ ভর্তি দাড়ি আর চুপচাপ বসে থাকাটা চারুর বুকে একটা আঘাত করে। চুপি চুপি সে গিয়ে লোকটির পাশে বসে রইল। খেয়াল করলো লোকটির পাশে একটি চিঠি পড়ে রয়েছে। আর ছেলেটাকে বৃদ্ধ বলছি কেন? চারু লোকটির পাশে বসে চুপি চুপি কাঁদতে থাকলো। কান্না দেখে
পাশ থেকে লোকটি চাদর সরিয়ে পকেট থেকে একটা রুমাল বের করে চারুর সামনে ধরলো। চারু ছেলেটার দিকে এক পলকও ফেললো না। আড়ালে তাকিয়ে দেখে ছেলেটা একদম শুকিয়ে গিয়েছে। রুমালটা ছেলেটার হাত থেকে নিয়ে পাশে রেখে দিল। চারুর কান্নাটা ধীরে ধীরে বেড়ে চলেছে। চারিদিকে চুপচাপ পরিবেশে এমন কান্নাটা হয়তো পাশের লোকটির পছন্দ হচ্ছে না, কিন্তু লোকটির চোখেও জল দেখা যাচ্ছে। তাহলে পাশের ছেলেটা অন্য কারোর কান্না সহ্য করতে পারে না। শীতের কনকনে বাতাসটা চারুর শরীরে লাগছে আর থরথর করে কাঁপছে তার শরীর। তার কান্নাটাও জমে আসছে। হঠাৎ পাশ থেকে ছেলেটা উঠে তার গায়ের চাদরটা খুলে চারুর শরীরে জড়িয়ে দিল। হয়তো ছেলেটার এমন করে উপকার করতে ভালো লাগে। পাশ থেকে চিঠিটা উঠিয়ে খুলে সেটা বুকে জড়িয়ে রাখলো। চোখটা বন্ধ করে রাখার চেষ্টা করছে, কিন্তু তার চোখটা থামছে না। কেন সে কাঁদছে? আর এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে সে কি সোয়ানের সাথে দেখা করবে না? কথাটা শেষ না হতেই পাশের ছেলেটা চুপচাপ এসে চারুর থেকে চাদরটা একটু সরিয়ে সেখানে জায়গা করে বসে রইল। কি ব্যাপার? এই ছেলেটা চারুর কাছে এইভাবে বসলে কেন? এ কি? চারু ছেলেটার বুকে মাথা লুকালো কেন? আর চিঠিতে কি এমন লেখা ছিল যেটাতে এত কান্না করতে হবে? চুপচাপ চারিদিকে শুনছেন বাতাস বইছে, দুজনের মুখে কোনো কথা নেই। চারু চুপি চুপি কান্না করছে। চিঠিটা তো পড়ে গেল। তাহলে দেখি কি লেখা রয়েছে সেখানে। ওমা, এখানে তো লেখা রয়েছে, এই যে তুমি কি আমার বউ হবে? তারিখটা ঠিক 1 বছর আগের। চিঠিটা দেখে বুঝতে বাকি রইল না এটাই চারু সেই পাগল ছেলে। হঠাৎ চারিদিকের বাতাসটা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হয়তো আর ওদের ভালোবাসাটার অধিকার তাকে আর দিবে না। তবে থাক না, ওরা ওদের মতো। যদি চারু কান্না করে আর ভালোবাসাটা নিজের করতে পারে তাহলে কান্না করুক। তবে এইটুকু তো বুঝতে পেরেছি, ছেলেটি সোহানী ছিল। হয়তো ওদের ভালোবাসাটা নিরূপে প্রকাশ পাবে। চারিদিক থেকে এলোমেলো সুরগুলো আর কিছু শুনতে দিল না। পাশ থেকে একটা আওয়াজ শুনতে পেল। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই থাকবি টুট 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 টুট। বা, আওয়াজটা তো বেশ দারুণ। ওই যে দুজন পাগল আর পাগলি। তাহলে গানের সুরে সুরে তোমাদের থেকে বিদায় নিচ্ছি।